আমরা এখন ওয়েন এর ব্যবহার করব। হ্যাঁ, ওয়েন এর ব্যবহার, এগুলা থেকে এইচএসসি বলো অ্যাডমিশন বলো প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, ওয়েন এর ব্যবহারের আগে আমাদের একটা জিনিস জানতে হবে, ওয়েন এর এটা কি হিসাবে ব্যবহার, ওয়েন এর এটা কি হিসাবে ব্যবহার বলো তো, ওয়েন এর এটা কি হিসাবে ব্যবহার, কনজাংশন হিসেবে ব্যবহার। এখন কনজাংশন তুমি চিনবা কিভাবে? ধরো প্রিপোজিশন তো তোমাকে চিনাই দিছি, কনজাংশন চিনবা কিভাবে? কনজাংশন মানে হচ্ছে কো জয়েন বা মানে যুক্ত করা। এখন কার সাথে কাকে যুক্ত করা? ধরো তুমি একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডকে যুক্ত করবা, ফ্রেজ ক্লজ আমি পড়াবো, একটা ফ্রেজের সাথে একটা ফ্রেজকে যুক্ত করবা, আবার ধরো একটা ক্লজের সাথে একটা ক্লজকে যুক্ত করবা। এই যে প্লাস সাইনগুলা, এই যে প্লাস সাইনগুলা, এই যে প্লাস সাইনগুলা, এগুলাই হচ্ছে কনজাংশন, এগুলাই হচ্ছে কনজাংশন। হ্যাঁ, ধরো আমি বললাম কি বলা যায়, রহিম অ্যান্ড করিম বললাম, তাহলে কি এইটা একটা ওয়ার্ড, এইটা একটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে কি করছে বলো তো, যুক্ত করছে। তাহলে এটারে আমরা কি বলতেছি? কনজাংশন। এটাকে আমরা বলতেছি কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে কনজয়েন, কনজয়েন বা সংযুক্ত করা, সংযুক্ত করা। হ্যাঁ, সো কনজাংশনের কনসেপ্টটা জেনে রাখো। এইটার সাথে অনেকে ভুল করে ফেলো প্রিপোজিশনের। প্রিপোজিশন কালকে যেটা পড়াইছি ওইটা হচ্ছে প্রিপোজিশনের কনসেপ্ট। তো প্রিপোজিশন ভার্সেস কনজাংশন ব্যাপারটা আই থিঙ্ক তোমরা ক্লিয়ার। এখন দেখো আমি তোমাকে বলি, ওয়েন যখন দুই বা দুইয়ের অধিক ক্লজকে যুক্ত করে তখন ওয়েন কনজাংশনের মতো কাজ করে। তাইলে তোমার পরীক্ষায় আসতে পারে, মানে অ্যাডমিশন টেস্টে, এখানে ওয়েনটা কোন পার্টস অফ স্পিচ। দেখো উই উইল ভিজিট ইন্ডিয়া, এটা একটা ক্লজ বা এটা একটা সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে যুক্ত করতেছে, এজন্য এটা কি কনজাংশন, এজন্য এটা কি বলতো কনজাংশন। সো এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট নাম্বার 1, যে ওয়েন এখানে যে রুলসগুলো আছে সেই রুলসগুলোতে ওয়েন কনজাংশনের মতো কাজ করে। এখন আমরা স্ট্রাকচার দেখবো। আচ্ছা, স্ট্রাকচার যদি দেখতে চাই, আমাদের ওয়েনের কয়েকটা কেস আছে। প্রথম কেসটা হচ্ছে খুব মজার। ধরো তোমরা পারমুটেশন কম্বিনেশন পড়বা, তখন তোমরা বুঝবা ব্যাপারটা, যে ধরো এক পাশে প্রেজেন্ট আছে আর এক পাশে প্রেজেন্ট দিতেছি, এক পাশে প্রেজেন্ট আছে আর এক পাশে ফিউচার দিতেছি, এক পাশে ফিউচার আছে আর এক পাশে ফিউচার দিতেছি, এই পাশে ফিউচার আছে এই পাশে প্রেজেন্ট দিতেছি। তার মানে আমি 4টা স্ট্রাকচার এখানে লিখতে পারি, আমি এখানে 4টা স্ট্রাকচার লিখতে পারি। ধরো ওয়েনটা এখানেও থাকতে পারে, ওয়েনটা এখানেও থাকতে পারে, ধরো মাঝখানেই লিখলাম। ধরো আমার এই পাশে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট আছে, ওয়েন দিলাম প্লাস প্রেজেন্ট, এইটা আমাদের পারমুটেশন কম্বিনেশন করলে একটা গঠন হইতে পারে। তারপর ধরো আমাদের এই পাশে ফিউচার আছে, এই পাশে ওয়েন আছে, এই পাশে আমরা ফিউচার দিলাম, এইটা একটা হইতে পারে। আবার ধরো এই পাশে আমরা ফিউচার দিলাম, এই পাশে আমরা ওয়েন দিলাম, এই পাশে আমরা প্রেজেন্ট দিলাম। তারপরে ধরো আমরা এখানে প্রেজেন্ট দিলাম, এখানে ওয়েন দিলাম, এইখানে ফিউচার দিলাম। হ্যাঁ, সো এই আমাদের 4টা কম্বিনেশন হইতে পারে। আবার আরো 4টা হইতে পারে। কিভাবে হইতে পারে? এই যে ওয়েনটা জাস্ট এখানে চলে আসবে, তাহলে ওয়েন প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, তারপর ধরো হচ্ছে ওয়েন ফিউচার প্লাস ফিউচার, তারপর ওয়েন ফিউচার প্লাস প্রেজেন্ট, তারপর ধরো হচ্ছে ওয়েন প্রেজেন্ট প্লাস ফিউচার। 4টা আমাদের এরকম কম্বিনেশন হইতে পারে, 4টা এরকম কম্বিনেশন হইতে পারে। বুঝছো? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। ধরো আই উইল ভিজিট ইন্ডিয়া, এটা কি আমাদের ফিউচার, এফইউটি লিখলাম। তারপরে ওয়েন আসছে, ওয়েন উইল গেট ভিসা, এটা কি আমার ফিউচার। তারপর ধরো এইটা কি, আই উইল ভিজিট ইউ, ওয়েন ইউ উইল ভিজিট মি, এইটাও কি ফিউচার প্লাস ফিউচারই কিন্তু আমরা দিলাম। ঠিক আছে, এটা কি আমরা ফিউচার প্লাস ফিউচারই দিলাম। সো এইটা হচ্ছে আমাদের একটা গঠন। এবং ওয়েন কেন কনজাংশন, ওয়েন অ্যাজ কনজাংশন, আমরা এটার ব্যাখ্যাটাও জানলাম। এটা কাজে লাগবে অ্যাডমিশনে, অ্যাডমিশনে দুইটাই কাজে লাগবে, বাট এই স্ট্রাকচারগুলো একাডেমিকে কাজে লাগবে। হাই রে, এগুলা কি সরায় নাই? আচ্ছা দেখো, বাদ দাও, এটা এটা তুমি দেখবাই না, এটা তুমি দেখবাই না, উত্তর কি আছে দেখবাই না। ঠিক আছে, আচ্ছা, when he dash to class he usually, তুমি একটা জিনিস খেয়াল করো, ইউজুয়ালি আছে, এখানে কি আছে? ইউজুয়ালি আছে। ইউজুয়ালি কোন টেন্স মার্কার? প্রেজেন্ট টেন্স মার্কার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে তুমি কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এই পাশে তুমি বসাবা,
নট কনসেন্ট্রেট হিজ লেসন। তাহলে এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বসাই, তার মানে সে যখন ক্লাসে আসে সে কি ক্লাসে কনসেন্ট্রেট করে না। নট কনসেন্ট্রেট মানে কি, এখানে নেগেটিভ, যেহেতু হি আসছে আমাদের কি কনসেন্ট্রেট মেইন ভার্ব, তাহলে কি আমার একটা ডু ডাজ আনতে হবে, ডু সাপোর্ট বলে এটারে। তাহলে কি যেহেতু হি আছে ইউজুয়ালি একটা অ্যাডভার্ব, তাহলে কি হি ডাজ নট বা ডাজন্ট কনসেন্ট্রেট হিজ লেসন্স। তাইলে তুমি একটা কথা এখন কনটেক্সট চিন্তা করো, সে যখন ক্লাসে আসে তখন সে পড়ায় কনসেন্ট্রেট করে না, তার মানে সে আসতেছে, তার মানে কি এটা প্রেজেন্ট টেন্স, অবশ্যই ফিউচার টেন্স না। এটা তো কথাটা এরকম না যে সে যখন ক্লাসে আসবে সে পড়ার কনসেন্ট্রেট করে না, এটা তো হয় না। ওইটা কি হইতো যে সে যখন ক্লাসে আসবে সে পড়ায় কনসেন্ট্রেট করবে না, বাট এখানে কি আছে, করে না। এখানে কি আছে বলো তো, করে না। যেহেতু এই পাশে করে না আছে, তাহলে এই পাশেও কি আমার প্রেজেন্ট টেন্স হবে। তাহলে কি when he comes to class he usually does not concentrate on his lesson। যশোর বোর্ডে আসছে। আচ্ছা দেখো, বুঝছো এই পর্যন্ত, বুঝছো? দেখো যশোর বোর্ডে কিন্তু এখান থেকে বেশ প্রশ্ন আসছে। when dash lead a healthy and prosperous life only when, দেখো when এখানে বাক্যের শুরুতে ছিল, এখানে কি শেষে চলে গেছে। only when we follow the routine which কি ড্যাশ মেক আওয়ার গাইডেন্স। এতটুকু বাদ দাও, এতটুকু আমার রিলেটিভ প্রোনাউন দিয়ে, এতটুকু রিলেটিভ প্রোনাউন। তুমি এইটুকু চিন্তা করো, আমরা কখন হেলদি লাইফ লিড করব, যখন আমরা এই জিনিসটা ফলো করব। তাইলে এইটা কি ভবিষ্যতের কথা বলা হচ্ছে না? তাইলে কি আমরা পড়ছি যে ফিউচার প্লাস ওয়েন, এটা কিন্তু আমরা পড়ছি। তাইলে আমরা কিন্তু বলতে পারি উই উইল লিড a healthy life and prosperous life only when, যখনই we will follow the routine। শেষ। এখন which আছে, which আমার কি হিসাবে কাজ করতেছে, গত ক্লাসে পড়ছি which আমার কি হিসাবে কাজ করতেছে, রিলেটিভ প্রোনাউন, কারণ বাক্যের এই অংশের সাথে এই অংশের একটা রিলেশন তৈরি করতেছে। তাহলে হুটা কি আমার একটা রিলেটিভ প্রোনাউন। এখন এটা যদি আমার একটা রিলেটিভ প্রোনাউন হয়, তাহলে এখানে ভার্বটা কার সাথে এগ্রি করবে, আমার রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট আছে তার সাথে। তাইলে এখানে ধরো হুইচের আগে কি আছে, রুটিন আছে, দা রুটিন আছে। তাইলে কি বলো তো, ফলো দা রুটিন, ঠিক আছে, হুইচ। আচ্ছা এখানে ঘটনা আছে, রিলেটিভ প্রোনাউন এটা আমার ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন এটা ঠিক আছে, সমস্যা নাই। বাট এখানে আমি একটা জিনিস মিস্টেক করে ফেলছি, এক্সট্রিমলি সরি। এখানে হুইচের পরে উই আছে, রিলেটিভ প্রোনাউনের পর যদি আমার সাবজেক্ট বসানোর মতো ঠিক এর ইমিডিয়েট পরে বসে, তাহলে তো এটা অনুসারেই হবে। বাট এখানে না থাকলে না, এখানে যে থাকে অ্যান্টিসিডেন্ট অনুসারে হয়। এক্সট্রিমলি সরি ফর দ্য মিস্টেক। তাহলে এখানে কি আছে, হুইচ উই কি বলতো, মেক ফর আওয়ার গাইডেন্স, কারণ কি এতটুকু কি আমরা যেটা আমাদের গাইডেন্সের জন্য বানাই, তাহলে কি মেক। এখন এখানে একটা উত্তর দেওয়া আছে ক্যানটা কেন হচ্ছে, তুমি এইভাবে দিতে পারো, উই ক্যান লিড এ হেলদি লাইফ। ক্যান মানে কি, এখানে পারা অর্থে আমরা হেলদি একটা লাইফ অ্যান্ড প্রসপারাস একটা লাইফ লিড করতে পারি যখন যখন আমরা ফলো করি যে একটা রুটিন। তো এখানে ক্যান দিয়েও ইউজ করতে পারো, বাট এখানে উইল দিয়ে দিলেই মানে ভালো হয়, উইল দিয়ে দিলে খারাপ হয় না, উইল দিয়ে দিলেই তোমার মোটামুটি উত্তর যেটা দরকার হয়ে যাবে। সো ওয়েনের প্রথম ব্যবহারটা বুঝছো, এবং তোমাকে এই যে ওয়েনের ব্যবহার যে এখন পড়াচ্ছি, দেখবা পরবর্তীতে কমপ্লিটিং সেন্টেন্সে আর যা এইভাবে বলবো না, এখন একদম বেসিক থেকে বলতেছি, কারণ কি এই রুলসটারই রিপিট। তাহলে তুমি আমার বলো, ওয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু কি। আচ্ছা উত্তরটা দেয়া আছে বুঝছো, এখানে ফ্রিজেসটা হবে না। ধরো এখানে উত্তরটা স্লাইড মেকার ভুলে ফ্রিজেস দিয়ে দিস। when water dash it turns into water, তার মানে কি এটা কন্ডিশনালস দিয়েও হয়, জিরো কন্ডিশনালস দিয়েও এটা বলা যায়। বাট এখানে যেহেতু when আছে তাই জিরো কন্ডিশনালস আমরা একটু পরে দেখবো। তাহলে when প্লাস আমরা কি প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, হ্যাঁ when present plus present, এটাকে আমরা কার মতো ইউজ করতেছি বলো তো, ইউজিং অ্যাজ জিরো কন্ডিশনাল, তাহলে কি ফ্রিজেস মানে কি, এটা তোমার কি জমাটবদ্ধ হচ্ছে, ইট টার্নস ইনটু আইস। রাজশাহীতে আসছে এটা, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার বলো তো। এখন এই রুলসটা আমাদের এইচএসসিতে খুব বেশি আসে, এইটুকু বাংলা কথা তোমার জন্য। এখন ওয়েনের এক পাশে, ওয়েনটা এখানেও বসতে পারে,
আবার ওয়েনটা এখানেও বসতে পারে। তাহলে ওয়েনের এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি V2 থাকলে পরের অংশে আমার V2 হইতে পারে, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হইতে পারে। আমাদের দেশের পার্সপেক্টিভে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা মানে ইউজ করে আর কি বেশি। তারপর ধরো এখানে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, V2 আছে, ওয়েনটা কই আছে মাঝখানে আসে, পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে। যেরকম ওয়েন আই স হিম, এটা কি V2, তাহলে কি হি ওয়াজ রিডিং, তাহলে এখানে ওয়েনের কি হইছে, ওয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট, ওয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস তোমার কি বলো তো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তারপর ধরো আই ওয়াজ হোমসিক ওয়েন আই স্টাডিড অ্যাব্রোড, এখানে কি আই ওয়াজ হোমসিক, এখানে ওয়াজটা V2 হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাইলে ধরো এখানে আমার কি পাস্ট ইনডিফিনিট, তারপরে হচ্ছে ওয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা কিন্তু মাথায় রাখবো। বইগুলোতে দেখবো পাস্ট কন্টিনিউয়াসই বেশি আছে, বাট পাস্ট ইনডিফিনিট দিয়েও হইতে পারে, জাস্ট এটা জেনে রাখার জন্য, ঠিক আছে। তাইলে তুমি আমাকে বলো ওয়েন বায়েজিৎ, তার মানে কি এখানে V2 আছে, ওয়েন টু দ্য পিচার হি ড্যাশ এমটি, বায়েজিৎ বোস্তামি স্টোরি, সে যখন ওই যে কলসের কাছে গেল সে ওইটা কি পাইছে বলো তো, ফাঁকা পাইছে। তাহলে একটা জিনিস মনে রাখবা, ভার্ব কনজুগেশন V1 V2 V3, হ্যাঁ, এইটা যদি হয় ফাইন্ড, এইটা হবে হচ্ছে ফাউন্ড, এটা হচ্ছে ফাউন্ড। আচ্ছা এখানে না তোমাদের একটু ভালোভাবে একটা জিনিস দেখাই দিই, ভার্ব কনজুগেশন মানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম এক না, বাট ধরো এখানে ফাইন্ড, ফাইন্ড অর্থ হচ্ছে খোঁজা, যখন খোঁজা অর্থে হবে তখন V2টা হবে হচ্ছে ফাউন্ড, খুঁজেছিল, আর এইটা কি হবে ফাউন্ড। এখন এই যে ফাউন্ড যে শব্দটা, এই ফাউন্ড যে শব্দটা এটা আবার তোমার প্রেজেন্ট টেন্সেও ব্যবহার হইতে পারে, প্রেজেন্ট টেন্সেও ব্যবহার হইতে পারে। তখন ওই যে আমরা বলি না, আমি কি বলি যে আমি কি ক্রাউনিং ইংলিশের ফাউন্ডার, মানে কি আমি ক্রাউনিং ইংলিশ প্রতিষ্ঠা করছি। তাইলে ফাউন্ড যদি হচ্ছে আমার কি প্রতিষ্ঠা করা অর্থে হয়, প্রতিষ্ঠা করা অর্থে যদি হয়, তাহলে এইটা হবে হচ্ছে ফাউন্ডেড, ফাউন্ডেড, আর এইটাও কি হবে বলো তো, ফাউন্ডেডই হবে, ফাউন্ডেডই হবে, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আর হচ্ছে ফাউন্ডার, ফাউন্ডার মানে কি, ফাউন্ডার মানে হচ্ছে প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা, ঠিক আছে। সো এটা ভুল করা যাবে না। এই টপিকটাকে আমরা কি বলবো বলো তো, এই টপিকটাকে আমরা বলবো হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন। একটু পড়বা তোমরা, এটা 6-7 এর পড়া, তারপরেও আসে যেহেতু সেই তো আমি এটা পড়ায় দিলাম। তাহলে বুঝতে পারছো আমার এখানে আমি কি ইউজ করতেছি, ফাউন্ড, ফাউন্ড কি আমার এটা V2, ফাউন্ড কি এটা আমার V2, হ্যাঁ। আচ্ছা তাহলে কি হি ফাউন্ড ইট এমটি, ফাউন্ড ইট এমটি, এটা কিভাবে হইছে, ওয়েন প্লাস V2 মানে কি পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট। আচ্ছা এটার উত্তর দাও। সোয়াম, এটা কিন্তু মেডিকেলে আসছে, এটা মেডিকেলে আসছে ভার্ব কনজুগেশন, এটা লেখো তোমরা। সুইম, এই যে ভাইয়া যে পড়ানোর পাশাপাশি কথাগুলো বলি এগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে কি সাঁতার কাটা, সাঁতার কাটা। এখন এইটারে যদি আমরা পাস্ট ফর্মে নিই তাহলে হবে সোয়াম, সোয়াম এ হবে এ, আর যদি মানে পাস্ট পার্টিসিপল ফর্মে নেই তাহলে সুআম ইউ হবে। এই ছোট্ট পার্থক্য, এখানে এ এখানে ইউ, এখানে এ এখানে ইউ, এইটার থেকেই মানে মেডিকেলে 19-20 সম্ভবত প্রশ্ন আসছিল, অনেকে পারে নাই। সো এটা কিন্তু খেয়াল রাখো, দেখছো একটার সাথে কত কিছু রিলেটেড। এটা কি আসে আই সোয়াম, তাহলে সোয়াম কি এখানে V2, এখানে V2 ফর এ ওয়াইল মানে কিছুক্ষণের জন্য, বাট ওয়েন দ্য ওয়েটার গট কোল্ড আই কোয়াইট, আমি কি এটা ছেড়ে দিছি, আমি কি ওইটা চলে গেছে। তাহলে আমার এখানে V2 আছে, ওয়েন আছে, তাহলে কি আমি চাইলেই একটা V2 ইউজ করতে পারি, আমি একটা চাইলেই V2 ইউজ করতে পারি। এখন কোয়াইট যেটা কুইট বা কোয়াইট, তাহলে এইটার আমার কি হবে, কিছু কিছু আছে দেখো ভার্বের কনজুগেশন আজকে কতগুলা পড়াই দিচ্ছি, কিছু কিছু আছে যেগুলো ভার্বের কনজুগেশনের চেঞ্জ নাই,
ভার্বের কনজুগেশন করলে আমার চেঞ্জ হবে না। এগুলা কি কি হইতে পারে যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো? ধরো আমার কিন্তু এই যে বলতেছো না ভাই আজকে শেষ হবে কিনা, এগুলো আমার পড়ায় লাভ আছে, এগুলো তো আমি অ্যাডমিশন বেচে পড়ি, ঠিক আছে? বাট এইটা কি কোর্স বলছি, এইচএসসি টু অ্যাডমিশন, এই জন্যই এগুলা ভালো মতো পড়াই দিচ্ছি। V1, V2, V3। তো কোন কিছু কিছু ভার্বের কনজুগেশন হয় যেগুলো প্রেজেন্ট ফর্মেও সেম, পাস্ট ফর্মেও সেম, পাস্ট পার্টিসিপল ফর্মেও সেম। এই যে মাত্র যেটা আসলো কোয়াইট বা কুইট, কুইট হবে উচ্চারণটা, কুইট 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 মানে কি লিভ বা প্রস্থান করা। তো এইরকমই মেডিকেলে একটা আসছে টেলিকাস্ট, 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 টেলিকাস্ট। তারপরে ধরো এরকম আসতে পারে আরেকটা ব্রডকাস্ট, 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 ব্রডকাস্ট। তারপরে ধরো আর কি আছে, কাট কাট কাট, কাট, টেলিকাস্ট, ব্রডকাস্ট মানে কি কোনো কিছু সম্প্রচার করা। তারপর ধরো পুট পুট পুট, পুট পুট পুট, এ আরো আছে, বাট এই কয়টা বেশ ইম্পর্টেন্ট। এগুলা হচ্ছে যেসব ভার্বের V1, V2, V3 ফর্ম বা রূপ একই, ফর্ম বা রূপ একই, ঠিক আছে? বুঝতে পারছি, বুঝতে পারছি বলো তো, এই পর্যন্ত বুঝতে পারছি? তাইলে আসো এখানে কি, আই কুইট, আই কুইট। আচ্ছা দেখো এখানে আসো, পরেরটা সলভ করি। when I was a child, আমি যখন বাচ্চা ছিলাম, I dash afraid of, afraid of, afraid এর পরে অফ বসে, এটা appropriate preposition, of the dark, and I dash to sleep with a light on। তার মানে আমি যখন বাচ্চা ছিলাম, এখানে ওয়াজটা V2, তাহলে কি I was afraid of, আমি কি ছিলাম, আমি অ্যাফ্রেড ছিলাম, যেহেতু পাস্ট টেন্স এখানে কি আমার V2ই বসানো লাগবে, তাহলে কি I was afraid of। ধরো afraid of এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেরকম হয়, এটা আরেকটা আছে হচ্ছে fearful of, fearful of, ঠিক আছে? এটা হচ্ছে ভীত। আরেকটা হচ্ছে এবার ধাবিতে আসছে, আমি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সময় পড়াই। ধরো স্যাঙ্গুইন অফ, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরও কাজ হয়ে যাচ্ছে। স্যাঙ্গুইন অফ মানে হচ্ছে আশাবাদী, আশাবাদী, হ্যাঁ। অপটিমিস্টিক অফ, এটা লিখতে পারো আবার অপটিমিস্টিক অফ, হ্যাঁ। আচ্ছা, অ্যান্ড আই ড্যাশ টু স্লিপ উইথ আ লাইট অন, তাহলে কি আই ওয়েন্ট হবে, যেহেতু এখানে আমি V2 দিচ্ছি, ওয়েন আছে, তাহলে কি এখানে আমার V2 হবে, তাহলে কি ওয়েন টু, গো টু, গো টু কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গোর পরে কি টু একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন, হ্যাঁ। ক্লিয়ার এই পর্যন্ত? অনেক বক বক করলাম, এগুলা কি যখন অ্যাডমিশনে যাবা তখন বুঝবা কেন করছি। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? রাদিয়া আকবর, হ্যাঁ গ্যালাক্টিকাস 1.0-তে অ্যাড করে ফেলবো। আমি বলি আজকে কি হয়েছে, আজকে এমন একটা দিন গেছে, আমি কালকে মানে বিভিন্ন ঝামেলার কারণে ঘুমাইতে গেছি হচ্ছে 5:17 বা 18-তে, হ্যাঁ। আজকে 11টায় উঠছি। আজকে স্বভাবত আমার ইউনিভার্সিটি বা কিছু ছিল না, আমার এত শরীর খারাপ আজকে সারাদিন 11টা থেকে আমি 2:30 পর্যন্ত টানা ঘুমাইছি, মানে এতক্ষণ আমি কোনোদিন ঘুমাইনি, ঠিক আছে? উঠে জাস্ট খাইছি, খাই আবার শুয়ে পড়ছি, মানে আমি বুঝতেই পারিনি। এখন জাস্ট উঠে শাওয়ারটা নিয়ে ক্লাসটা নিতেছি, বুঝছো? এই জন্য অ্যাপ্রুভ হয়তো করা হয় না, এরপরে করে ফেলবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ 3 নং ক্লাসের স্লাইড এখনো পাইনি, এটা একদম ক্লাসের শুরুতেই বলছি কেন পাও নাই। স্লাইডটা কারেন্ট চলে যাওয়াতে রিকভার মানে করা লাগবে, রিকভার করা হয়নি, রিকভার করে পেয়ে যাবা, ঠিক আছে? বুঝেছি দাদা, ক্লিয়ার, ওকে ঠিক আছে। এইভাবে ডিপ থেকে পড়তে হবে। তোমার 5 ক্লাস লাগুক 10 ক্লাস লাগুক, এটা আমার রেসপন্সিবিলিটি। আমি যদি তোমার কম ক্লাসে পড়ায় শেষ দিয়ে দেই, তাহলে তো আমার লাভ, আমি নতুন আরেকটা কোর্স লঞ্চ করতে পারবো, তাই না? আমি যদি 45টা ক্লাসের জায়গায় 60টা ক্লাস নিই, আমার লস না? 15টা ক্লাস বেশি নেওয়া লাগতেছে, 45টা ক্লাসেও যে কয়জন ভর্তি হবে, 60টা ক্লাস নিলে একজন বেশি ভর্তি হবে না, সেমই ভর্তি হবে, বাট তোমাদের জন্যই মানে পড়াচ্ছি। ধরো এই যে ওয়েন দিয়ে তুমি দেখো, ওয়েন দিয়ে তুমি দেখো যে ওয়েন দিয়ে আইসা টিপিক্যালি কি বলা হয়, এটা স্ট্রাকচার পড়ে না শেষ। বাট এই যে তোমার ভার্বের কনজুগেশনের সাথে রিলেশন, তুমি তো এই জায়গাগুলোতে ভুল করবা, তুমি তো মানে কোয়াইট যে এটার তো তুমি কনজুগেশন জানবা না, এটার সাথে যে তিনটার যে মানে পরিবর্তন হচ্ছে না, এখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসে, টেলিকাস্ট থেকে প্রশ্ন আসে, ব্রডকাস্ট থেকে প্রশ্ন আসে, বুট থেকে আসে, কার্ড থেকে আসে, এটা তো তুমি জানতা না। এখানে
এখানে হচ্ছে ধরো এই যে ফাইন্ড ফাউন্ড, এটা থেকে অ্যাডমিশনে যায় পড়বা, এটা মেডিকেলে আসছে, তো আমি তো তোমার কতগুলো প্রশ্ন সলভ করে দিলাম একটা প্রশ্ন সলভ করার জন্য, এই জন্য সময় লাগে, ঠিক আছে। এমনি এইসব পড়ায় গেলে তো এটা কোনো সময়ের মানে পর্যায়ই পড়ে না। তারপর ধরো এই যে এখানে আমার কি আছে, মাঝখানে ওয়েন আছে, এখানে আমার মাঝখানে ওয়েন আছে, মেঘলা ড্যাশ টিভি ড্যাশ হার হাজবেন্ড ওয়েন হার হাজবেন্ড কেম, তার মানে কি এখানে আমার V2 আছে। আমাদের দেশে এই কি বলতো, এখন কনটেক্সট বুঝি আসো। আমার এখানে দুইটা স্ট্রাকচার হইতে পারে, একটা হইতে পারে V2 আগে, তারপর ধরো ওয়েন আছে, তারপর আমার হইতে পারে পাস্ট কন্টিনিউয়াস মানে কি আমার ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, এইটা একটা হইতে পারে। আবার আমার হইতে পারে হচ্ছে V2 প্লাস ওয়েন প্লাস V2। এখন এগুলা কি টেন্স বোঝানোর জন্যই তো, সময় বোঝানোর জন্যই তো। তার হাজবেন্ড যখন আসছে সে কি টিভি দেখা শেষ করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, দেখো এই যে টেন্স এখন আসতেছে, টেন্স কতটা ইম্পর্টেন্ট, এখন আসতেছে, পাটা উপরে রাখি, ব্যথা করতেছে প্রচুর। তো পাস্ট কন্টিনিউয়াস মানে কি, পাস্ট একটা ইভেন্ট আমার শেষ, বাট মানে সরি পাস্ট ইনডিফিনিট মানে কি, পাস্ট একটা ইভেন্ট আমার শেষ। তারপর প্রেজেন্ট পারফেক্ট মানে কি, প্রেজেন্ট পারফেক্ট মানে অতীতে কোন একটা কাজ শেষ হয়ে গেছে বাট ওইটা রেস্টটা এখনো আছে। বাট পাস্ট কন্টিনিউয়াস মানে কি, পাস্ট কন্টিনিউয়াস মানে তখন অতীতে একটা কাজ চলতেছিল, তো তার হাজবেন্ড যখন আসছে সে টিভি দেখতেছিল, মিনিংটা কি, কনটেক্সটটা কি, সে টিভি দেখতেছিল, কেন টিভি দেখতেছিল বলতো, তার হাজবেন্ড যখন আসছে সে টিভি দেখতেছিল। তাইলে এই স্ট্রাকচারটা কিন্তু আমার হচ্ছে না, এটা স্ট্রাকচারালিজম যদি চিন্তা করি এটা ঠিক, বাট এটা কিন্তু কনটেক্সটের সাথে মিলতেছে না। তাহলে কনটেক্সটের সাথে কি মিলবে, এইটা মিলবে, পাস্ট কন্টিনিউয়াস মিলবে। তাইলে পাস্ট কন্টিনিউয়াস যদি মিলে ইজ ওয়াজিং তো হবেই না, কারণ পাস্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, V2 হবে না তোমাদের, মানে এই দুইটার মধ্যে ঝামেলা লাগবে। হ্যাজ বিন ওয়াচিং তো বাদ আগেই, তাহলে তুমি বুঝছো যে এখানে V2টা কেন হচ্ছে না, এটা হবে কি, এইটা হবে। এখন তুমি বলতে পারো ভাই স্ট্রাকচার অনুসারে তো দুইটাই ঠিক, হ্যাঁ স্ট্রাকচার অনুসারে ঠিক, বাট কনটেক্সট তো ভুল, এটাও ভুল। কারণ কি, এইটা দুইটা ইভেন্টই শেষ হয়ে গেছে, সেই দুইটা ইভেন্টকে সংযুক্ত করতেছে। এখানে হচ্ছে একটা ইভেন্ট শেষ, ধরো এখানে তার হাজবেন্ড চলে আসছে, মানে ধরো সে অফিস থেকে আসছে, তার ওই ইভেন্ট শেষ, বাট সে কি টিভি দেখতেছিল, তার ইভেন্টটা চলতেছে, মানে অতীতে চলতেছে, এই জন্য কিন্তু এটা হচ্ছে। সো কনটেক্সট বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তো এরকম মানে ইংলিশে কারো যদি ইংলিশ, লিঙ্গুইস্টিক্স, লিটারেচার এগুলো নিয়ে পড়া সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়, একটা এরকম তোমরা কোর্স পড়বা, নাম হচ্ছে প্র্যাগমেটিক্স মানে কি, মিনিং ইন কনটেক্সট। তার মানে কি, তোমার আগে কনটেক্সট বুঝতে হবে যে তুমি একটা ওয়ার্ড ইউজ করতেছো, তুমি কেন ইউজ করতেছো, কোন কনটেক্সটে ইউজ করতেছো। তো এই কোর্সটা মানে কারো যদি পড়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়, এই ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারবা। হ্যাঁ আমাদের এখন পড়াচ্ছে, সো এই কারণে আমি যদিও শুরু করিনি, তারপরেও কথাবার্তা শুনে মানে ফিল করছি যে আসলেও এই প্র্যাগমেটিক্সটা আসলেও কই কাজে লাগে, এই জায়গাগুলোতে এই মানে ডিপ বেসিকগুলো বোঝার জন্য মানে তোমার প্র্যাগমেটিক্স কিংবা ডিসকোর্স অ্যানালাইসিস কাজ লাগে। তো ডিসকোর্স অ্যানালাইসিসটা কি, প্র্যাগমেটিক্সের চেয়ে আরেকটু বড়। হ্যাঁ আচ্ছা চলো এটা দেখো, when you phoned, তুমি যখন আমার ফোন দিছো, তাহলে আমার স্ট্রাকচার কয়টা বলো, আমার স্ট্রাকচার দুইটা, এই দুইটার মধ্যে একটা হবে। when you phoned I dash shower, মানে তুমি যখন ফোন দিছো আমি শাওয়ারে ছিলাম, তার মানে কি আমি গোসল করতেছিলাম, তাহলে কি I was having হবে, কেন, সেম ঘটনা। তাহলে এগুলা কি করবা, নিজেরা প্র্যাকটিস করবা। দেখো এত কথা বলতে গেলেই সময় নষ্ট হয়, আর তোমরা বলো ভাই ক্লাস বেশি লাগে, তোমরা তো 2 দিন পরে লেখা শুরু করবা, ভাই এত বেশি ডিটেলসে পড়াই তোমরা পড়ো না, তোমরা শর্টকাটে পড়ো, আমি তো বিপদে পড়ে যাবো বলো তো। ভাই আমরা ওয়েব অ্যাপ থেকে স্লাউডস ডাউনলোড দিতে পারতেছি না, ওয়েব অ্যাপ দেখা যায় ডাউনলোড দেওয়া যায়, তাহলে এটা হয় আমার কিছু করার নাই। এসএস এর ওয়েব অ্যাপ এরকম ডাউনলোড যদি না দেওয়া যায়, তাহলে কারো কোনো ভাইয়ারই স্লাইড ডাউনলোড দেওয়া যায় না, এটা আমার কিছু করার নাই ভাই, ঠিক আছে। সাউন্ড যথেষ্ট ভালো শোনা যাইতেছে। আচ্ছা এখন আর আমার এত কথা বলতে হবে না, ওয়েনের ব্যবহার শেষ। এখন ওয়াইল কেন কনজাংশন, সেম ঘটনা, ওয়াইল কেন কনজাংশন, ওয়াইল ধরো এই যে মাঝখানে বসছে ওয়াইল, এই পাশেরটা আর এই পাশেরটারে সে কানেক্ট করতেছে, দুইটা ক্লজকে কানেক্ট করতেছে, এই জন্য কি বলতো আমার ওয়াইল কি, কনজাংশন। এখন ওয়াইলের আমার দুইটা স্ট্রাকচার আছে, দুইটা স্ট্রাকচারের মেন কথা হচ্ছে প্রয়োজনে তুমি দুই পাশে ইনডিফিনিট ব্যবহার করতে পারবা, কিন্তু তুমি দুইটা কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবা না। এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রয়োজনে
দুইটা কন্টিনিউয়াস ব্যবহার করা যেতে পারে, কিন্তু দুইটা কি বলতো ইনডিফিনিট ব্যবহার করা যাবে না, একটা কন্টিনিউয়াস থাকতেই হবে। ওয়াইল মানে কোন একটা কাজ চলতেছে, কোন একটা কাজ চলমান, তাহলে চলমান যদি বোঝায় তাহলে কি আমার একটা কন্টিনিউয়াস টেন্স আনতেই হবে, আমার একটা কন্টিনিউয়াস টেন্স আনতেই হবে। এই জন্য ধরো এই যে প্রেজেন্টের পরে কন্টিনিউয়াস টেন্স, তারপরে হচ্ছে ওয়াইল, তারপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে তুমি দুইটা কন্টিনিউয়াস আনতে পারবা, কিন্তু তুমি কোনো সময় এইটা আনতে পারবা না, প্রেস ইনডিফিনিট প্লাস হচ্ছে ওয়াইল প্লাস হচ্ছে প্রেস ইনডিফিনিট, এটা কিন্তু আনতে পারবা না, এটা কোনো সময় আনতে পারবো না, একটা কন্টিনিউয়াস অবশ্যই আনতে হবে। তো এইটারই অবতারণা হচ্ছে এই যে এই রুলসটা। তাহলে ওয়াইল এর পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তুমি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আনছো অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আনছো, বাট তুমি কি দুইটা ইনডিফিনিট টেন্স কখনোই আনতে পারবো না। যেরকম আই এম লার্নিং ইংলিশ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াইল হি ইজ ওয়াচিং টিভি, যে আমি ইংলিশ পড়তেছিলাম যখন সে কি টিভি দেখতেছিল। তারপর কি হি ইজ নট লার্নিং এনিথিং ওয়াইল হি ইজ অ্যাট হোম, সে বাসায় থাকা অবস্থায় সে কিছু শিখতেছিল না। ঠিক আছে, এই রুলসটা থেকে খুব বেশি প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই, এই রুলসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই রুলসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে, প্রচুর, মানে আমি এটা বলে বুঝাইতে পারবো না কি পরিমাণ প্রশ্ন এখান থেকে আসছে। ঠিক আছে, আচ্ছা এখন এটাও খুব সহজ। এটা আমার কি ছিল, প্রেজেন্ট টেন্সে ওয়াইলের ব্যবহার ছিল না, এখানে কি আমার প্রেজেন্ট টেন্সে ওয়াইলের ব্যবহার। কেস ওয়ানের হেডলাইন দাও, প্রেজেন্ট টেন্সে ওয়াইলের ব্যবহার, প্রেজেন্ট টেন্সে ওয়াইলের ব্যবহার। আচ্ছা এখন আমি পাস্ট টেন্সে ওয়াইলের ব্যবহার আনবো, আমি পাস্ট টেন্সে ওয়াইলের ব্যবহার। ঠিক আছে, ওয়াইলের পরে যদি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স আসে, V2 আসে, তাইলে এই পাশে কি আমার পাস্ট ইনডিফিনিট টেন্সও হইতে পারে বা আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হইতে পারে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি কিভাবে চিনবো, সহজ ভাইয়া, এখানে আমার ওয়াজ অথবা ওয়ার থাকবে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে, ওয়াজ প্লাস অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন এই পাশে যদি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স হয় ওয়াইল, এখানে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সও দিতে পারি, পাস্ট কন্টিনিউয়াসও দিতে পারি। ঠিক আছে, মেন কথা হচ্ছে ওয়াইলটা আমার এখানেও থাকতে পারে, ওয়াইলটা আমার মাঝখানেও থাকতে পারে, কনজাংশন হিসেবে এটা শুরুতেও থাকতে পারে। এখন শুরুতে থাকলে এটা কনজাংশন কেমনে হয়, আসলেও দুইটা ক্লজকে তো সে যুক্ত করতেছে, সে বাক্য হয়তো মাঝখানে বসলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো, আচ্ছা এখানে মাঝখানে বসছে, ওয়াইলটা মাঝখানে বসছে, এর যুক্ত করতেছে, বাট এ যদি সামনেও বসে, এই যে একটা ক্লজকে যুক্ত করতেছে, এই যে একটা ক্লজকে যুক্ত করতেছে, সো দুই ক্ষেত্রেই ওয়াইল কি কনজাংশন। ধরো তোমাকে এইখানে এই প্রশ্নটা দিয়ে তোমার অ্যাডমিশনে বলবে এখানে ওয়াইল কি, তুমি তো ভাই মাথা হেই ভাই এটা ওয়াইল কি, এটা আবার কেমন প্রশ্ন, আমি তো চিন্তাই করি না ওয়াইল কি, ওয়াইল এখানে কনজাংশন। ঠিক আছে, তাইলে ধরো আমি এখন এখানে আসি, আমি এখানে আসি, I saw him while he was playing with a ball, তার মানে এখানে কি আমি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করছি, তাহলে কি ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। while I was writing, আমি যখন মানে কি লিখতেছিলাম, ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে কি মাই ফ্রেন্ড হেল্পড মি, তাহলে কি এখানে একটা V2 ব্যবহার করতেছি। তাহলে মেন কথা, মেন স্ট্রাকচার বুঝছো, মেন স্ট্রাকচার দুইটা তো মেন স্ট্রাকচার না, একটাই বলা যায়। ধরো ওই যে ওয়াইল আমার ম্যাক্সিমাম টাইমই এখানে কি পাস্ট কি বলতো ইনডেফিনিট, আর এই পাশে কি বলতো আমার পাস্ট ইনডেফিনিট হইতে পারে, বাট আমাদের দেশে বা তোমায় হচ্ছে অ্যাডমিশনগুলোতে চিন্তা করলে এখানে সবচেয়ে বেশি আসে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আসে। ওয়েন এবং ওয়াইল দুইটার মধ্যে পার্থক্য কিরকম, স্ট্রাকচারে পার্থক্য। তুমি স্ট্রাকচারগুলো এটা আমি ইচ্ছা করে লিখে দিইনি, ওইটা আমার প্ল্যানিংটা বইয়ে আমি দিছি, বাট এটা আমি ক্লাসে ইচ্ছা করে দিইনি। এই যে তুমি প্রশ্নটা করছো, তুমি চিন্তা করতেছো, তোমার থট প্রসেস কাজ করতেছে। ঠিক আছে, তোমার থট প্রসেস কাজ করতেছে, নইলে তুমি হচ্ছে এটা চিন্তাই করতে না। এখন তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে এইটা নোট করা, এই পাশে তুমি লিখবা ওয়েন, এ পাশে লিখবা ওয়াইল,
এই পাশে লিখবা ওয়াইল, ঠিক আছে, এই পাশে লিখবা ওয়াইল, ঠিক আছে। ভালো লাগছে প্রশ্নটা। সো লিখে তুমি হচ্ছে স্ট্রাকচারগুলো তুলনা করবা, প্রেজেন্ট টেন্স হইলে কিরকম হবে, পাস্ট টেন্স হইলে কিরকম হবে, ঠিক আছে। সো এই যে থট প্রসেসগুলো চিন্তা করাই দেখে হয়তোবা একদম শুরু থেকেই ক্রাউনিং ইংলিশের সাথে মানে একদম টপ নোচ পোলাপানগুলো পড়ে। এই যে 26-এও এই যে এয়ার চেঞ্জের যে হচ্ছে খাতা দিচ্ছে, হ্যাঁ এয়ার চেঞ্জের যে খাতা দিচ্ছে, মানে নটর ডেমে ইংলিশে সবচেয়ে বেশি নাম্বার যে পাইছে এই ছেলে আমার কাছে পড়ছে। এবং এই ছেলে মানে কি বলবো, তোমাদের তো আসলে এখন তো তোমরা ট্রল করবা, এই ছেলে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কলেজ অ্যাডমিশন পুরাটা আমার কাছে পড়ছে। পরীক্ষা দেওয়ার আগে এই পরীক্ষা দিয়ে এসে দাদা এই সব কমন। সেই ছেলে 26-এ, এখন তোমরা 26-এর পোলাবান পড়তেছ, ওর আরো 6 মাস আগে ও যখন ফার্স্ট টার্মে শেষ, মানে ফার্স্ট টার্মে পরে ওর ইংলিশ সিলেবাস শেষ। কারণ কি, ওই যে আমার বিকাশ নগদের কোর্সে সবার আগে ভর্তি হয়ে গেছে, ফ্লারিশিং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে সবার আগে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। ওর শেষ, ও এখন ইংলিশ নিয়ে মানে ইংলিশ নিয়েও যে চিন্তা করবে ওর ওই সময়ই নেই, ওর ওই সময় নেই। ও আমার 3-4 দিন আগে মেসেজ দিতেছে যে দাদা আমি তো এখন আসলে এখন ইংলিশে পড়ার কিছু পাইতেছি না, আমি কি করবো। মাত্র হচ্ছে সেকেন্ড ইয়ারে আমার কলেজে গ্রামার শুরু করছে, কিন্তু আমার তো গ্রামার পড়া শেষ, আমি তো আর গ্রামার পড়ার কিছু পাচ্ছি না, আমি কি করব, তো অ্যাডমিশন করছে ভর্তি হবো কিনা। এখন পরে সেই আমার বলতেছে আচ্ছা আমি যে অ্যাডমিশন করছে ভর্তি হবো, মানে ও তো মানে বুয়েটে পরীক্ষা দেবে, মানে মেডিকেলে জাস্ট ওই যে চান্স পাওয়ার জন্য আর কি, যে দাদা আমি তো মেডিকেলের কোশ্চেন ব্যাংক ধরে মানে আপনার 2টা কোর্স করার পরে আমি তো আসলে মেডিকেলের লাস্ট 15 বছরের কোশ্চেন একবার সলভ করছি, আমি কোনো কোশ্চেনেই আটকাই না, আমি হচ্ছে কোনো কোশ্চেনেই আটকাই না, তাহলে অ্যাডমিশন কোর্স কি আপনার কাছে আদৌ পড়ার দরকার আছে? আমি বলি না, তোমার পড়ার দরকার নেই, তুমি যা পড়ছো অতটুকুই এনাফ, ওইটা কিন্তু একাডেমিক কোর্স। তারপরে দেখলাম সে একটু পরেই অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে গেছে। তো দেখছো মানে ইংলিশের মতো সাবজেক্টই তারা এইভাবে পড়তেছে, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি কিভাবে পড়তেছে। সো এই জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং এর দরকার আছে, ব্যাখ্যাগুলো বোঝার দরকার আছে, সে কেন পারতেছে, সেই ব্যাখ্যাগুলো সুন্দর মতো পড়ছে, নোট করছে, রেগুলার পড়ছে, প্র্যাকটিস করছে, এই জন্য সে পারতেছে। সে একাডেমিক কোর্স করার পরে সে কিভাবে বলতেছে, পুরা মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পর সে কিভাবে বলতেছে যে আমি তো লাস্ট 15 বছরের মেডিকেলের প্রশ্ন, 10 বছরের ঢাবির প্রশ্ন আমি তো একটা প্রশ্নও আটকাই না, একটা প্রশ্নও আমার কাছে অজানা না। ওকে আমার কাছে অ্যাডমিশন পড়ছে, পড়ে নাই, ও এইগুলা পড়ছে। সো এইগুলাতে মনোযোগ দাও। এই যে ধরো এক ক্লাসে ওয়েন আর ওয়াইল পড়াই শেষ হয়ে গেছে, ঠিক আছে, তো কি এইভাবেই পড়তে হবে। ধরো আমি তোমারে বলি এই যে বিডিএস 19-20 সালে প্রশ্নটা আসছে, এখন এটা তো আমি একাডেমিকেই পড়াইতেছি, এটা তো আমি একাডেমিকেই ওরে পড়াই দিলাম বা তোমারে পড়াই দিতেছি, 19-20-এ এটা আসছে, তুমি আবার ডেন্টালের যখন প্রশ্ন সলভ করতে হবে তুমি তো এটাই পাবা, এর বাইরে তো কিছু পাবা না, তাই না? তো চলো বলো এটাই, আরে উত্তর দেওয়া স্লাইড মেকারের উপরে এই জন্য মেজাজ গরম। এটা কি বলো তো ওয়াইল, এটা কি বলো তো ওয়াইল। আচ্ছা, উই ওয়ার হ্যাভিং ডিনার, উই ওয়ার হ্যাভিং ডিনার তার মানে কি, এখানে আমার কি ওয়াজ অথবা ওয়ার আছে প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, ওয়াজ অথবা ওয়ার আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এইটা কি আমার পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে আমার এই পাশে কি অবশ্যই একটা V2 হবে, দুইটা কন্টিনিউয়াস তো হচ্ছে না, এখানে কি আমার একটা V2 হবে, V2 হবে। তারপরে হচ্ছে এখানে কি আমার ওয়াইল আছে, তারপর কি আমার পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে কি রফিক ফোন করছে। দেখছো ফোন আমরা কি নাউন হিসেবেই কিন্তু ইউজ করি, বাট এইটা কি নাউন হিসেবেও ব্যবহৃত হইতে পারে, তারপর কি ভার্ব হিসেবেও ব্যবহৃত হইতে পারে, নাউন হিসেবেও হইতে পারে, ভার্ব হিসেবেও হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, রফিক ফোন ওয়াইল উই আর হ্যাভিং ডিনার, রফিক আমাকে ফোন করছিল যখন আমরা খাবার খাচ্ছিলাম বা ডিনার করছিলাম, ঠিক আছে। দেখো সেম জিনিস, মাই আঙ্কেল অ্যারাইভড ওয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার। দেখো কুক শব্দটার অনেক রকম ইউজ হইতে পারে। দেখো পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া দিই, যেটা হচ্ছে রান্না করা, কুক মানে যেটা হচ্ছে রান্না করা সেটা মানে হচ্ছে ভার্ব, আর যেটা হচ্ছে পাচক বা হচ্ছে রাঁধুনি বানানো সম্ভবত চন্দ্রবিন্দু আছে কিনা দেখো, মানে যে রান্না করে তাকেও কিন্তু বলা হয় কুক, তো সেক্ষেত্রে হচ্ছে এটা নাউন। তাহলে একই শব্দ তোমার নাউন হিসেবেও ব্যবহৃত হইতে পারে, ভার্ব হিসেবেও ব্যবহার হইতে পারে। যেরকম এরকম একটা শব্দ হইতেছে গুগল, ঠিক আছে, বা ওয়াটার, এটা কি নাউন হিসেবেও ব্যবহার হইতে পারে, ধরো গুগল ক্রোম, ঠিক আছে। আবার এটা ধরো ভার্ব হিসেবেও ব্যবহৃত হইতে পারে, যেরকম আই গুগলড দ্য ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার, ওয়েন আর ওয়াইলের ব্যবহার ক্লিয়ার। আচ্ছা এইটা থেকেও বেশ প্রশ্ন আসে, এটাও অ্যাডমিশনে বেশ ইম্পর্টেন্ট। ধরো ওয়াইলের পরে কোনো সাবজেক্ট থাকে না, ওয়াইলের পর কোনো সাবজেক্ট থাকে না, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো
এখানে চলে যাই, ওয়েন আর ওয়াইল পরে যদি এক ক্লাস শেষ করি, ওয়াইলের পরে যখন কোনো সাবজেক্ট থাকে না, সাবজেক্ট থাকে না, ওয়াইলের পর যখন কোনো সাবজেক্ট থাকে না, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট, আমার না খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ আসছে, তোমরা এটা তুলতে থাকো, তোমরা এটা তুলতে থাকো, আমি এই পাশে দাঁড়াই, আমি একটু একটা জিনিস রিপ্লাইটা দিয়ে নিই। হ্যাঁ, এটা তুলো, তোমরা তুলতে থাকো। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা হচ্ছে দেখি তাইলে এখানে ওয়াইলটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে, কনজাংশন হিসাবে ব্যবহৃত হচ্ছে। কারণ কি, এখানে দুইটা ক্লজকে ওয়াকিং ইন দ্য মর্নিং, ঠিক আছে, আর আই মেট হিম একে যুক্ত করতেছে, তাইলে কি এটা কি ওয়াইলটা এখানে কনজাংশন হিসাবে ব্যবহার হচ্ছে। এখন ওয়াইল তো কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, আমি যদি তোমারে এখন বলি ফার্স্ট পার্টস অফ স্পিচ সবচেয়ে বেশি মজা পাবা ফার্স্ট পেপারে পড়ে। হ্যাঁ, তাও এখানেও দেখাই, ওয়েট ফর আ ওয়াইল, ওয়েট ফর এ ওয়াইল, এখানে ওয়াইলটা কোন পার্টস অফ স্পিচ বলো? ওয়াইল তো এখানে কনজাংশন বুঝলাম, এখানে তো কনজাংশন বুঝলাম, এইটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? এইটা কোন পার্টস অফ স্পিচ? ঠিক আছে, তারপরে ধরো, আচ্ছা ভালো মতোই লিখি, যাও তোমাকে 4টা বাক্য লিখে দেখাই, সময় যখন লাগতেছে লাগুক। পার্টস অফ স্পিচ কে জানি বলছিল না, দেখো ধরো আমি বললাম স্টে হিয়ার ফর এ ওয়াইল, স্টে হিয়ার ফর এ ওয়াইল, তারপরে ধরো আমি আরেকটা তোমাকে বললাম দে, এটা এখন খুব বেশি ইউজ হয় না, এটা আর্কাইক ইউজ বলে। হ্যাঁ, দে ওয়াইল্ড অ্যাওয়ে, ওয়াইল্ড অ্যাওয়ে আফটারনুন, মানে সে কাটায় ফেলাইছে, মানে সময়টা নষ্ট করছে, আফটারনুন বাই প্লেয়িং কার্ডস, বাই প্লেয়িং কার্ডস, এটা খুব একটা ইউজ নাই এখন এটার। আচ্ছা, তারপরে ধরো মোস্ট কমন যেটা, ধরো বললাম while I was studying the phone rang, the phone rang, rang মানে কি বাজছিল, হ্যাঁ র্যাঙ্কড না, দূর কি দেখি, রিং র্যাং র্যাং। হ্যাঁ, আচ্ছা ওকে, তারপরে এই ইউজটা দেখাবো, আচ্ছা দেখাই, এটা খুব বেশি মানে কমন না, এখন আর্কাইক হয়ে গেছে এটা। ধরো ইট রেইনড while the night, while the night, বলো কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটা কোন পার্টস অফ স্পিচ দেখি। এটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা, এটা হচ্ছে ডি নাম্বারটা, এটা হচ্ছে ডি নাম্বারটা, এটা হচ্ছে এ নাম্বারটা, এটা বি নাম্বারটা, এটা হচ্ছে সি নাম্বারটা। এটার টপিকটা হচ্ছে ইউজিং while as different parts of speech, parts of speech। হ্যাঁ বলো
দেখি তোমরা কিরকম পার্টস অফ স্পিচ পারো, দেখি চারটা কে পারো, চারটা কে পারো বলো। এই তিনটার আগে উত্তর দাও, এই তিনটার আগে উত্তর দাও। আমি কি ক্লাসে বুঝছি? হ্যাঁ বলো, এগুলার উত্তর দাও। দেখো একটা নিয়ম জেনে রাখবা, এখানে নিয়ম সহ পড়াই দিই। আর্টিকেল, প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন তো চিনো, ডিটারমিনারও চিনাই দিব, সমস্যা নেই। ডিটারমিনার, এদের পরে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড থাকলে এই ওয়ার্ডটা অবশ্যই অবশ্যই নাউন হবে, এই ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে। তাইলে স্টে ফর এ ওয়াইল, এইটা কি? এটা একটা আর্টিকেল, আর্টিকেলের পর একটা ওয়ার্ড আছে, তাহলে কি এখানে ওয়াইলটা তোমার কি হবে? ওয়াইলটা এখানে কি হবে বলো তো? নাউন হবে। ওয়াইলটা এখানে নাউন হবে। খেয়াল করো, দে ওয়াইল্ড অ্যাওয়ে আফটারনুন বাই প্লেইং কার্ডস। এখন এই ওয়াইল্ডটা কি? এটা হবে হচ্ছে ডে, দা না, তাড়াতাড়ি দেখছি তো, এটা হবে ডে। আচ্ছা ওয়াইল্ড অ্যাওয়ে মানে কি? এখানে নষ্ট করছে বা কাটাইছে এরকম আর কি। তাহলে ওয়াইল্ড অ্যাওয়ে এটা তো ভার্বের পজিশনে বসছে, এটা ভার্বের পজিশনে বসছে, মেইন ভার্বের পজিশনে বসছে। তাহলে এখানে কি? ওয়াইল অ্যাজ এ ভার্ব, ওয়াইল অ্যাজ এ ভার্ব। তারপরে হচ্ছে ওয়াইল আই ওয়াজ স্টাডিং দ্য ফোন র্যাং। আমরা একটু আগে যে নিয়মটা পড়ছি, ওয়াইল যখন কনজাংশন, সে এই যে এই ক্লজটা আর এই ক্লজটা, দুইটা ক্লজকে সে যুক্ত করতেছে। তাহলে কি এইটা কি আমার কনজাংশন, এইটা কি আমার কনজাংশন, এটা হচ্ছে আমার কনজাংশন। এই পর্যন্ত ক্লিয়ার? বলো তো, এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? এই তিনটা ক্লিয়ার? বলো তো এই তিনটা ক্লিয়ার কিনা? সব ঠিকঠাক? আচ্ছা, তাইলে এখন আসো এইটা, এইটা খুবই আনকমন বা আর্কাইক ইউজ। ধরো ইট রেন্ট হোয়াইল দ্য নাইট, এইটুকু কি? ধরো দা নাইট তুমি বুঝতেছো না, এইটুকু নাউন ফ্রেজ। ধরো তুমি বুঝতেছো ধরো মানে কি, এটা নাইট মানে কি, এখানে হচ্ছে তোমার এটার কি নাউন। নাউন ফ্রেজ অনেকভাবে গঠিত হইতে পারে। একটা উপায় হচ্ছে ধরো এখানে আর্টিকেল, তারপর প্রিপোজিশন, ডিটারমিনার প্লাস নাউন, প্লাস নাউন ইকুয়াল টু কি বলো তো? ইকুয়াল টু হচ্ছে নাউন ফ্রেজ। তাইলে আমি তোমারে যে গতকালকে পড়াইলাম, যে যে শব্দ বা শব্দগুচ্ছ নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউনকে বাক্যের বাকি অংশের সাথে অর্থপূর্ণভাবে যুক্ত করে, তাকে কি বলে? প্রিপোজিশন। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এক ওয়াইল আমার সবচেয়ে বেশি ইউজ হয় কি? সবচেয়ে বেশি হয় হচ্ছে কনজাংশন, সবচেয়ে বেশি হয় হচ্ছে কনজাংশন অনুসারে, মানে ব্যবহারটা সবচেয়ে বেশি কমন। তারপর নাউন হিসেবেও ব্যবহার হইতে পারে, ঠিক আছে? তারপরে ভার্ব হিসেবেও ব্যবহৃত হইতে পারে, তারপরে প্রিপোজিশন হিসেবেও ব্যবহৃত হইতে পারে, ঠিক আছে? এই টপিকটা অ্যাডমিশনে যায় পড়বা, ঠিক আছে? সেম ওয়ার্ড ইউজিং অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। দেখো পার্টস অফ স্পিচ যখন দরকার পড়াই দিলাম, ছিলাম কই গেলাম কই, এমনি করলে কি হবে বলো? বুঝছো? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? লাস্টেরটা প্রিপোজিশন। গত ক্লাসে বলছিলাম যে শব্দ বা শব্দগুচ্ছ মানে দুইটা বা তার চেয়ে বেশি শব্দ, এখানে একটা শব্দ আছে, তাহলে এটা প্রিপোজিশন হবে। আর শব্দগুচ্ছ হলে কি? প্রিপোজিশনাল ফ্রেজ হবে। নাউন ফ্রেজ বা প্রোনাউনকে বাক্যের বাকি অংশের সাথে অর্থপূর্ণভাবে যুক্ত করে, তাকে কি বলে বলো তো? তাকে প্রিপোজিশন বলে। তাহলে এখানে ওয়াইলটা তুমি বাদ দাও, এখানে ওয়াইলটা বাদ দাও, ইট রেইনড দ্য নাইট হবে না। বাট এখানে যখন আমি ওয়াইলটা আনতেছি তখন কি এটার সাথে এটাকে প্লাস করতেছে, অর্থপূর্ণভাবে যুক্ত করতেছে, এই জন্য একে বলা হয় কি? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন আর কনজাংশনের মধ্যে পার্থক্য কি? এ নাউন ফ্রেজ অথবা প্রোনাউনকে বাক্যের বাকি অংশের সাথে যুক্ত করে। আর কনজাংশন তোমার কি করে বলো তো? কনজাংশন ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে যুক্ত করে, ফ্রেজের সাথে ফ্রেজকে যুক্ত করে, ক্লজের সাথে ক্লজকে যুক্ত করে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, চলো। আচ্ছা দেখো, তাইলে তুমি আমারে বলো ওয়াইলের পরে এখানে কি? কোনো সাবজেক্ট নাই। ওয়াইলের পর যখন সাবজেক্ট নাই, ভার্বের সাথে একটা আইএনজি লাগাই দিবা। ধরো আই গট হার্ট মাই লেগ ওয়াইল প্লে ক্রিকেট, প্লে আছে। ওয়াইলের পর কি? কোনো সাবজেক্ট নেই, কোনো সাবজেক্ট নেই। তাইলে এখানে কি? যে ভার্ব আছে, ভার্বের সাথে কি আইএনজি লাগাই দিবা। তাহলে কি? ওয়াইল প্লেইং ক্রিকেট, ওয়াইল ওয়াকিং
এখানে কি ওয়াইলের পর কোনো সাবজেক্ট নেই, ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি লাগাই দেবো। ওয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং আই মেট হিম, ঠিক আছে। সো এটা তো বুঝতে পারছো, এটা ক্লিয়ার, আই থিঙ্ক এটা ক্লিয়ার। আচ্ছা চলো আমরা হচ্ছে সামনে যাই। আরে এগুলা উত্তর কাটে নাই, আচ্ছা থাক, এগুলা খেয়াল করবা না। এদিকে আসো, এদিকে তাকাও। ওয়াইল আছে, ওয়াইলের পরে কি কোনো সাবজেক্ট নেই, একটা ভার্ব আছে, ইট তো ভার্ব, তাহলে এটা কি হবে, এ নাম্বারটা হবে ইটিং। ওয়াইল ইটিং ফুড উই শুড, শুড একটা মডেল অক্সিলারি ভার্ব, তারপরে কি শুডের পরে কি অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, কত ক্লাসে পড়ছি। উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই আস, স্যাটিসফাই আছে, তাহলে টুর পরে কি হয় আমাদের ভার্ব ওয়ান হয়, তাহলে কি এটা স্যাটিসফাই হবে, জাস্ট টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার, অর টু আছে, টুর পরে কি হবে ফিল হবে, তাহলে কারণ কি আমরা কি জানি 2 + V1, 2 + V1, এটা ইনফিনিটিভের মতো ইউজ হচ্ছে, এটা ইনফিনিটিভের মতো ইউজ হচ্ছে। দেখো ওয়াইল ক্রস দ্য রোড দে শুড বি কেয়ারফুল, তাহলে কি এখানে কি ওয়াইলের পরে কোনো সাবজেক্ট নেই, তাহলে কি এটা ভার্ব, তাহলে ভার্বের সাথে কি আইএনজি লাগাই দেবো, তাহলে কি ওয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল। হ্যাঁ বুঝছি, এই পর্যন্ত বুঝছি, বলো এই পর্যন্ত বুঝছি। এখন আসো সিন্সের ব্যবহার, ওয়েন ওয়াইল ক্লিয়ার, এখন আসো সিন্সের ব্যবহার, এখন আমরা সিন্সের ব্যবহার করব। হ্যাঁ ক্রসিং ক্লিয়ার, ওকে। আচ্ছা সিন্সের ব্যবহার হচ্ছে, আগে স্ট্রাকচারটা দেখি। এই পাশে আমাদের সিন্স, এটাও কি আমাদের কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ কি দুইটা ক্লজকে যুক্ত করতেছে। এখানে কি সিন্স অ্যাজ কনজাংশন, তাইলে প্রথম অংশে বা যে কোনো পাশে আমাদের প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট অথবা কন্টিনিউয়াস থাকবে। পাস্ট ইনডিফিনিট মানে কি V2, আর পাস্ট কন্টিনিউয়াস মানে কি ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা এক্সাম্পল দেখি। ইট হ্যাজ বিন ওভার 300 ইয়ার্স সিন্স, তার মানে কি এটা আমার একটা পাস্ট টেন্স বসছে। দ্য ইম্পেরিয়র শাহজাহান অফ দিল্লি, সে কি করছে বানাইছে, কন্টেক্সট কি সে বানাইছে, তাহলে কি বিল্ড তাজমহল অ্যাজ এ কি টম ফর হিজ ওয়াইফ ইন আগ্রা। তো এটা তোমরা মনে রাখবা যে ভার্বের এই যে V1 V2 V3, ধরো এটা হচ্ছে বিল্ড বানানো, তাহলে এটা কি হবে বিল্ড, এটাও কি হবে বলো তো, এটাও হবে বিল্ড, কি হবে DT, ঠিক আছে। আচ্ছা এখন আসলে আমরা কেস 2-তে যাই। কেস 2-তে কি হবে আমাদের স্ট্রাকচার, আমাদের ওইখানে প্রেজেন্ট দিয়ে শুরু হয়েছে, এখানে পাস্ট দিয়ে শুরু হবে। তো পাস্ট দিয়ে যদি শুরু হয়, তুমি কথাটা বুঝো, আমাদের যদি এখানে পাস্ট দিয়ে শুরু হয়, পাস্ট ইনডিফিনিট অথবা কন্টিনিউয়াস, ইনডিফিনিট দিয়ে বেশি শুরু হবে। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে V2, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে ওয়াজ ওয়ার। এই স্কেলিটন স্ট্রাকচারগুলো মনে রাখবা, দেখবা মাথা খুব দ্রুত কাজ করতেছে। ভার্বের সাথে আইএনজি, সিন্স হয়েছে, তারপর ধরো পাস্ট পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, তাইলে হ্যাড প্লাস V3 অথবা তোমার এখানে কি হবে বলো তো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ আচ্ছা, তাইলে সবচেয়ে কমন স্ট্রাকচার হচ্ছে এইটা, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে V2 যদি থাকে, V2 প্লাস সিন্স, তাইলে এখানে হবে হচ্ছে হ্যাড প্লাস V3, তাহলে এখানে যদি আমার V2 থাকে, তাহলে এখানে কি হবে হ্যাড প্লাস V3 হবে। ধরো এইটা আমি বলি হি স মি V2 সিন্স আছে আই হ্যাড লিভ দেয়ার, তাহলে কি হ্যাড প্লাস V3 হবে, হ্যাড প্লাস V3 হবে, ঠিক আছে। আচ্ছা
আশা করি বুঝতে পারছো, এটা সবচেয়ে বেশি কমন। আর এটাও আসে, এটা যে আসে না তা না, বাট এটা খুব কম কম। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড বিকাম দ্য মেম্বার অফ ব্রিটিশ কাউন্সিল। বাট তোমার পরীক্ষায় বাংলাদেশি যত অ্যাডমিশন টেস্ট আছে বা এইচএসসি আছে, এইটা আসবে, এইটা আসবে। সো তুমি এখানে অনেক বড় একটা জিনিস মনে রাখলা যে পাস্ট ইনডিফিনিট, তার তুমি মনে রাখলা V2 মনে রাখলে তোমার জন্য কি ইজি হয়ে যায়। আচ্ছা 10 ইয়ার্স এগুলা দেখবা না, এগুলা দেখবা না, আমি এই দিয়ে দিচ্ছি। এখন বলো 10 years that since I visited দ্য মিউজিয়াম। তাহলে তুমি আমাকে বলো এখানে লাস্ট ভিজিটেড, এখানে কি V2 আছে। তা আমরা একটু আগেই কি বললাম, ধরো এই পাশে আমার V2 আছে, এখানে আমার সিন্স আছে, এখানে তাহলে আমার কি হবে হ্যাড প্লাস V3। তো এইটারে তো আমি উল্টাইতে পারি, এটারেই তো আমি উল্টায় নিতে পারি। ধরো আমার এই পাশে হ্যাড প্লাস V3, এই পাশে আমার সিন্স, এটা উল্টা পাল্টা করে ইউজ করা যায়, প্লাস এই পাশে V2। তাইলে তুমি আমারে বলো এই পাশে আমার V2 আছে, এই পাশে আমার V2 আছে, কই আমার V2 আছে বলো। আরে কি হলো এটা, এই পাশে আমার V2 আছে, এই পাশে আমার V2 আছে, তাহলে এটা ফাঁকা, এটা ফাঁকা, তাহলে কি V2 আছে, সিন্স আছে, তাহলে কি আমার এই পাশে হ্যাড প্লাস V3 হবে। তাহলে আসো অপশনে আমরা চেক করি হ্যাড প্লাস V3 কই আছে। হ্যাভ পাস্ট হবে না, হ্যাভ পাস্ট হবেই না, কারণ কি আমরা কি জানি বলো তো, হ্যাভ প্লাস V3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট জিএসটি তার পারফেক্ট। তাহলে হ্যাড প্লাস V3 কি, হ্যাড প্লাস V3 হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাইলে তুমি এই যে স্টারগুলো এখন কাইটা দাও, স্টারগুলো কেটে দাও, তাহলে কি হবে বলো, এদিকে আসো। হ্যাভ পাস্ট হবে না, পাস্ট V2 হবে না, ওয়ার পাস্ট এটা তো হয়ই না, তাহলে কি হ্যাড পাস্ট, হ্যাড পাস্ট। এইটা হচ্ছে আমার এক্সপ্লানেশন, এটা কি এক্সপ্লানেশন, এক্সপ্লানেশন। দেখো ইট ওয়াজ মেনি ইয়ার্স, দেখছো ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড কাম টু কক্সবাজার। নিয়ম একটু আগেই বললাম, বাট এটা জেনে রাখো, কাম, কেম, কাম, তারপরে একটু আগে যে বললাম রিং, র্যাং, রাং, তাও একটু চেক করো, এটা একটু চেক করো। কিন্তু এই যে সুইম, সোয়াম, সোয়াম, হ্যাঁ, সেটা একটু খেয়াল রাখো। এখন ইন্ট্রোডাক্টরি হিয়ার অথবা দেয়ার, এই পর্যন্ত ক্লিয়ার বলো তো, এই পর্যন্ত বুঝতে পারছো, এ পর্যন্ত ক্লিয়ার, এ পর্যন্ত ক্লিয়ার বলো যে ভাই এ পর্যন্ত ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার নাকি বলো। আচ্ছা তাইলে এখন আসো আমরা দেখি হেয়ার অথবা দেয়ার, হেয়ার অথবা দেয়ার আমাদের কখন হয়। এইটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি হেয়ার অথবা দেয়ার, ইন্ট্রোডাক্টরি হেয়ার অথবা দেয়ার। আমরা এটা হচ্ছে তোমাদের পড়াবো স্পেশাল ইউজেই স্পেশাল ইউজ দেখবা তোমরা সব নিজেরাই পারতেছো। স্পেশাল ইউজ এটা এত ভালোভাবে পড়াচ্ছি, 3টা টপিকের কাজ এখানে হয়ে যাচ্ছে। হেয়ার অথবা দেয়ার যখন বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরুতে নর্মালি কার বসার কথা, সাবজেক্ট বসার কথা, কিন্তু এইখানে আমার সাবজেক্টটা পরে বসে, সাবজেক্টটা পরে বসে এখানে হয় দেয়ার বসে নয় হেয়ার বসে। ঠিক আছে, যেহেতু এ সেন্টেন্সটা শুরু করতেছে, এ হচ্ছে সেন্টেন্সটা শুরু করতেছে, এজন্য শুরু করে মানে কি ইন্ট্রোডাকশন। তাহলে এটারে আমার কি হবে ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি হেয়ার অথবা দেয়ার, ইন্ট্রোডাক্টরি হেয়ার অথবা দেয়ার। তাইলে আমার এই যে সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, এই যে আমার সাবজেক্ট, ধরো এই সাবজেক্ট অনুসারে আমার হবে, এখানে সাবজেক্ট অনুসারে হবে, এই জন্য এটি একটু মানে ধরো উল্টা, এটা একটু উল্টা। ধরো এই জায়গায় আমার হেয়ার দেয়ার আছে অথবা হেয়ার আছে, সাবজেক্ট একটু দূরে থাকে, ধরো এখানে আমার ভার্বটা বসান লাগে, এখানে আমার সাবজেক্ট থাকে, তাহলে এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুসারে আমার ভার্ব বসে, এই সাবজেক্ট অনুসারে আমার মেইন ভার্বটা বসে, এবং এরে বলা হয় হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি হেয়ার অথবা দেয়ার। তাইলে তুমি আমরা বলো তো দেয়ার ড্যাশ টু রিজন ফর ইট, এগুলা দেখো না, তাইলে এখানে টু রিজনস আছে,
এটা কি আমার মেইন কথা বা এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা কি আমার ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে এইখানে আমার কি হবে, দে আর হবে, এখানে আমার কি হবে, দে আর হবে। তাহলে কি দেয়ার আর টু রিজনস ফর দিস, আ লিস্ট অফ কমিটি, আ লিস্ট অফ কমিটি, এখানে কমিটি প্লুরাল বাট এ লিস্ট অফ কমিটি মানে কি একটা কমিটি বা একটা কমিটি, তাহলে কি দেয়ার ইজ হবে, দেয়ার ইজ আ লিস্ট অফ কমিটি মেম্বার্স অন দ্য হেড টেবিল, অন দ্য হেড টেবিল, ঠিক আছে। আচ্ছা এখন আসো এটা পড়ি, ড্যাশ মেনি রিজনস ফর ইট, ড্যাশ মেনি রিজনস, ওরা বারবার বললাম এগুলা ডাইকা দিতে, রাইখা দিস। আচ্ছা দেখো, ড্যাশ বি মেনি রিজনস ফর ইট, তাহলে তো আমার দেয়ার বসছে। আমি কি বলছি তোমাকে, এখানে হয় দেয়ার থাকবে নয় হেয়ার থাকবে, দেয়ার থাকবে বা হেয়ার থাকবে। তো এই জায়গায় আমার কি, এই এখানে আমার সাবজেক্ট থাকবে, তাহলে এই অনুসারে আমার কি ভার্ব হবে। তাহলে কি মেনি রিজনস আছে, মেনি রিজনস যদি থাকে তাহলে কি এখানে আর হবে, তাহলে কি দেয়ার আর মেনি রিজনস ফর দিস। তাহলে এখন আসো আমরা স্টারগুলো সরাই দিই, আর আছে। আচ্ছা দেখো, দেয়ার ড্যাশ রিলেশনশিপস অলসো বিটুইন, তাহলে কি সেম ঘটনা, হেয়ার দেয়ার আছে এখানে সাবজেক্টটা, তাহলে এইটা অনুসারে হবে। তাহলে কি দেয়ার আর রিলেশনশিপস, there are relationships also between human beings and animals, between children and their toys they cannot part with। ভাই can বা can't এটা যদি থাকে মডাল অক্সিলারি হিসেবে বা এরপর কি হবে ভার্বের বেস ফর্ম, তাহলে কি পার্টটা পার্টি থাকবে, পার্টটা পার্টি থাকবে আর পার্ট। ক্লিয়ার? এইটা স্পেশাল ইউজে তোমাদেরকে এটা পড়াবো, বাট এগুলা কি প্র্যাকটিস, এগুলা কি প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার বলো তো, এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো যে ভাই এ পর্যন্ত ক্লিয়ার। ভাগ করছে, বাট তোমরা আমারে বলো কন্ডিশনালস কয় প্রকার, কন্ডিশনালস কয় প্রকার, 3 প্রকার না 4 প্রকার? ধরো তোমার পরীক্ষা আসলো যে মানে কন্ডিশনালস কয় প্রকার, তুমি কি দাগাবা, 3 প্রকার দাগাবা না 4 প্রকার দাগাবা, বলো। ম্যাক্সিমাম স্টুডেন্টই উত্তর দিবা 3 প্রকার, বাট কন্ডিশনালস হচ্ছে 4 প্রকার, কন্ডিশনালস 4 প্রকার। ম্যাক্সিমামই বলবা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালস, সেকেন্ড কন্ডিশনালস, থার্ড কন্ডিশনালস, বাট জিরো কন্ডিশনালস বলেও একটা কন্ডিশনালস আছে, ওইটা আমরা আজকে পড়বো এবং জিরো কন্ডিশনালস দিয়ে আমাদের শুরু হয়। হ্যাঁ, আহনাফ ফয়সাল বলছো 4 প্রকার। হ্যাঁ, জিরো কন্ডিশনালস, জিরো কন্ডিশনালস আসলে কি বোঝায়, জিরো কন্ডিশনালসের কন্টেক্সট কি, ব্যবহার কি, কয়েকটা ব্যবহার আছে। এটা ফার্স্ট ব্যবহারটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করতে এটা ব্যবহার করা হয়, ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, তারপর কি আমার রেগুলার হ্যাবিট, রেগুলার হ্যাবিট প্রকাশ করার জন্য আমার এটা ব্যবহার করা হয়, কিংবা আমার স্ট্রং ডিটারমিনেশন এইটা বোঝানোর জন্য আমার এটা ব্যবহার করা হয়। সো এই তিনটা মিনেশন, এই তিনটা কেসে আমরা জিরো কন্ডিশনালস ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে একটা কাজ ঘটলে আরেকটা কাজ ঘটবেই, একটা কাজ ঘটলে আরেকটা কাজ অবশ্যই হবে, 100% হবে, মানে বন্দুকের গুলি মিস আছে, এটার মিস নেই। আচ্ছা ঠিক আছে, এখন এটা স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা খুব সহজ। এটার সাথে ফার্স্ট কন্ডিশনালসের স্ট্রাকচারে তোমরা ভুল করবা। তো এইটার স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশনালস আমি আসবো, বাট স্ট্রাকচারটা দেখাই দিচ্ছি। ইফ প্লাস প্রেজেন্ট এতটুকু ঠিকই থাকবে, বাট এখানে প্রেজেন্টের জায়গায় চলে আসবে ফিউচার, এখানে প্রেজেন্টের জায়গায় চলে আসবে ফিউচার। সো এই যে পার্থক্যটুকু, এই পার্থক্যটুকু আমাদের জানতে হবে, এই পার্থক্যটুকু আমার স্ট্রাকচারের লিজম থেকে বা স্ট্রাকচারের দিক থেকে পার্থক্য। তাইলে ইফ দ্য সানরাইজেস, সূর্য যদি উঠে, তাহলে কি ইফ প্লাস প্রেজেন্ট, তাহলে আমার বাকি অংশও কি হবে বলতো, বাকি অংশও প্রেজেন্ট হবে। দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স, তাহলে কি বাকি অংশও প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। তারপর ইফ ইউ হিট আপ ওয়াটার এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি এটা ভ্যাপার বা জলীয় বাষ্পে পরিণত হবে। এটা কি সায়েন্টিফিক ট্রুথ, ধরো ইউনিভার্সাল ট্রুথ হইতে পারে, ইউনিভার্সাল ট্রুথ হইতে পারে, অথবা সায়েন্টিফিক ট্রুথ হইতে পারে, সায়েন্টিফিক ট্রুথ বা সায়েন্টিফিক ম্যাক্সিম যেগুলো আছে, তো সায়েন্টিফিক কথাবার্তা। এটাও কি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট সরি এই হচ্ছে আমাদের জিরো কন্ডিশনালস। হ্যাঁ আচ্ছা, তাইলে তুমি আমারে বলো তো, এটা দেখবা না, ওরে আমি আজকে ধরবো যে এই কাজ কেন করছে, এটা বুঝে নাই কেন উত্তর, ও বানাইছে বানা, কিন্তু উত্তর থাকবে কেন। দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস, তারা কি চিন্তিত থাকে, ইফ সামওয়ান ড্যাশ
ইন আ বাস। ধরো এখানে কনটেক্সট আছে, কোন একটা কনটেক্সটে সাধারণত যে আমি বাসে উঠলে এখনো আমার বমি হয়, ঠিক আছে, বা আমি বাসে খুব কম উঠি হয়, মানে আমি তো মেট্রোবাসী সোজা কথা, ঠিক আছে, মেট্রোর উপর এতটা ডিপেন্ডেন্ট যে ধরো বাসা থেকে বেরোয় হচ্ছে, আমি তো আরামবাগে থাকি, এই 30 টাকা লাগে হচ্ছে মেট্রো স্টেশনে যাইতে, সুন্দর লিফটের সামনে যায় দাঁড়াই, লিফটে উঠি, যায় 5 মিনিট পরে ক্লাসে নামি, ঠিক আছে, আবার সেম ভাবে বাসায় চলে আসি। সো ধরো বাসে গেলে সে টেনশনে থাকে। সো এইটা কি আমার মোটামুটি বলা যায় একটা সত্য কথা। সো এই জন্য ইফ এ ফ্যামিলি মেম্বার্স অফ কি দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস ইফ সামওয়ান, তাহলে কি প্রেজেন্ট আছে, বাকিটুকু প্রেজেন্ট দিয়ে দিই, তাহলে এটা আমার কি হবে, ট্রাভেলস হবে, এটা আমার কি হবে, ট্রাভেলস হবে, ট্রাভেলস হবে, ঠিক আছে। আচ্ছা, ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি এটা একটা সায়েন্টিফিক ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, বা এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথও বলতে পারি আমরা, ইউনিভার্সাল ট্রুথ। তাইলে এখানে কি আমার কন্ডিশনাল তো বোঝাচ্ছে, এইটা কি আমার প্রেজেন্ট বোঝাচ্ছে, এইটাও কি আমার প্রেজেন্ট বোঝাচ্ছে, তাহলে মাঝখানে আমার কি হবে, ইফ হবে, ইফ হবে, ইফ হবে, ইফ হবে। কারণ কি অলদো মানে কি দুইটা বিপরীত ধর্মী কিছু যোগ করার জন্য, আনটিল মানে কি মানে অতক্ষণ পর্যন্ত। তো এখানে একটা জিনিস খেয়াল রাখো, টিল বানানে 2টা এল, আনটিল বানানে কি 2টা এল, এটা লিখলে কিন্তু মারা খাবা। আনটিল বানানে 2টা এল না, আনটিল বানানে 1টা এল, টিল বানানে 2টা, আনটিল বানানে 1টা। আনলেস মানে নেগেটিভ ইফ, মানে নেগেটিভ ভাবে ইফ মানে কি, ধরো আমি এটা করলে হয় না বাট এটা করলে তো হয়, তাহলে কি ইফ হবে, হ্যাঁ, তাহলে আমার কি হবে, ইফ হবে। আচ্ছা, এখন আসো আমরা ফার্স্ট কন্ডিশনালস, জিরো কন্ডিশনালস ক্লিয়ার হয়ে গেছে আমাদের, আর 3টা কন্ডিশনালস আছে, হ্যাঁ 4 প্রকার। জিরো কন্ডিশনালস ক্লিয়ার, বলো, তাহলে আমরা এখন ফার্স্ট কন্ডিশনালস হবে। তো এই হবে, তো এই ক্ষেত্রে একটা কাজ হইতেও পারে, নাও হইতে পারে। এখন এইটা একটা কাজ হইলে আরেকটা কাজ হওয়ার সম্ভাবনা 50%-এর কাছাকাছি। এখন কন্ডিশনালসটা তুমি কিভাবে ইউজ করতেছো তোমার ইউজের উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ। তো এইটা স্ট্রাকচারটা কি, এটা স্ট্রাকচারটা খুব সহজ, একটু আগে আমি লিখে দিলাম, এখানে ধরো দিয়ে দিছি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এইটা হচ্ছে কি আমার ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনালটা কি আবারও লিখে দিচ্ছি, এটা কিন্তু ভুল করা যাবে না, ভুল করা যাবে না দেখেই কিন্তু বারবার লিখে দিচ্ছি। জিরো কন্ডিশনালটা কি, ক্লাসের পড়া যাতে ক্লাসেই হয়ে যায়, এটা যদি পরে আর না পড়া লাগে, এভাবে হচ্ছে মানে মনোযোগ দিয়ে পড়ো। তো ধরো এখানে আমার ইফ হবে, এখানে আমার প্রেজেন্ট হবে, প্লাস এখানে আমার কি হবে, প্রেজেন্ট হবে। সো দুইটার মধ্যে পার্থক্য কি, এইটা হচ্ছে পার্থক্য, এইটা পার্থক্য। ফিউচার ফার্স্ট মনে রাখবা, ফিউচার দিলে ফার্স্ট, এফ এফ, প্রেজেন্ট দিলে জিরো কন্ডিশনালস। তাইলে ধরো ইফ উই স্টাডি অ্যাটেন্টিভলি উইল পারফর্ম ওয়েল ইন দ্য ভেরি ওয়েল ইন দ্য এক্সাম। এখন তোমার মনে প্রশ্ন, ভাই এইটা কিভাবে ফার্স্ট কন্ডিশনাল, আমি তো ভালোভাবে পড়লে আমি তো অবশ্যই পরীক্ষায় ভালো করবো না। তোমার ভালোভাবে পড়ার সাথেও তোমার অনেকগুলো ফ্যাক্টর পরীক্ষায় ভালো করার জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি খুব ভালোভাবে পড়াশোনা করো তোমার পরীক্ষা ভালো হওয়ার চান্স 50% বা তার বেশি। কারণ তোমার পরীক্ষার হলে ওই দিন তুমি কিভাবে পরীক্ষা দিচ্ছ, প্রশ্ন কেমন হচ্ছে, ঠিক আছে, তোমার মেন্টালিটি কিভাবে, তুমি লিখে আসতে পারতেছো নাকি না, বা তুমি এমসিকিউ পরীক্ষা দেখাইতেছো, তোমার লাক কিরকম, সবকিছু সমন্বয়ে ভালো রেজাল্ট। ভালো রেজাল্ট শুধু পড়লেই হয় না, ঠিক আছে, এর সাথে আরো এক্সটার্নাল অনেক ফ্যাক্টর আছে। তো তুমি ভালোভাবে পড়লে মোটামুটি 50% বা তার কাছাকাছি শিওর তুমি ভালো রেজাল্ট করবা। এজন্য এটা কি ফার্স্ট কন্ডিশন আছে। এখানে কি আছে বলতো, এখানে আমার এই যে ইফ উই স্টাডি, এই যে এটা কি আমার প্রেজেন্ট টেন্সে আছে, আর এইটা কি বলতো আমার ফিউচার টেন্সে আছে, এটা আমার ফিউচার টেন্সে আছে। ইফ দ্য প্রাইস ইজ লো, ঠিক আছে, এটা আমার কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এটা কি আমার প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট, তাহলে কি দ্য ডিমান্ড উইল ইনক্রিজ, তাহলে এটা কিসে হবে আমার বলতো, ফিউচার টেন্সে হবে, এটা আমার ফিউচার টেন্সে হবে। আচ্ছা দেখো, ইফ উই cannot keep pace with the present world dash lag behind, আমরা যদি বর্তমান দুনিয়ার সাথে খাপ খাওয়াইতে না পারি তাহলে আমরা পিছায়া পড়বো। এটার চান্স কি তোমার 50%-এর চেয়ে বেশি। কারণ কি অনেক মানে বয়স্ক মানুষ আছে, ধরো ভার্সিটি টিচার অনেক বয়স্ক, তারা মডার্ন দুনিয়া সম্পর্কে এত জানে না, তাও তারা পিছায়া পড়ে না, কারণ তাদের একটা স্টেবল জব আছে। সো এই জন্য আমরা কি এখানে ধরো কিপ উই উইল ল্যাগ বিহাইন্ড, তো এটা আমরা ফার্স্ট কন্ডিশনালস ইউজ করতেছি। আচ্ছা,
if we waste our time in idleness all sorts of evil thoughts will crowd in our brain. তাহলে বুঝতেইছো এতটুকু আমার এখানে আমার কি আছে, ফিউচার আছে, এখানে ইফ আছে, তাহলে এখানে অবশ্যই আমার প্রেজেন্ট দিতে হবে। প্রেজেন্ট দিলেই কি আমার ফার্স্ট কন্ডিশনালস হবে, প্রেজেন্ট দিলেই ফার্স্ট কন্ডিশনালস হবে। এগুলা তোমার ইসেও কাজে লাগবে, কমপ্লিটিং সেন্টেন্সও কাজে লাগবে। তখন আর আমারে বললো না ভাই এগুলা পড়ান, তখন পড়াবো না, এখন ভালোভাবে পড়াচ্ছি। ইফ অল দ্য চিলড্রেন ড্যাশ গো টু স্কুল দ্য কান্ট্রি ড্যাশ গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। তাহলে সবাই যদি যায় তাহলে কি হবে বলো তো, অশিক্ষিত থাকবে না। তাহলে কি কান্ট্রি উইল গেট, এটা 50%-এর কাছাকাছি। এখন বলতে পারো ভাই স্কুলে গেলেই তো হবে না, তারা যদি ঠিক মতো পড়াশোনা করে তাইলে না শিক্ষিত হবে। এই জন্য কি এটা ফার্স্ট কন্ডিশনালস, এই জন্য এটা ফার্স্ট কন্ডিশনালস। আমি কি তোমাদের কমেন্টগুলো পাইতেছি না, নাকি তোমরা চুপচাপ আছো বলো তো, নাকি তোমরা চুপচাপ আছো? দাঁড়াও একটু চেক করে নেই। তা ফার্স্ট কন্ডিশনালস নিয়ে তোমরা আমাকে এটা বলো, তোমরা আমাকে বলো এটা কি হবে, বলো এইটা কি হবে, এইটা কি হবে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট ইফ আই ওন লটারি। ভাই অবশ্যই এনে V2 দিয়ে আমি তোমার কিছু পড়াইনি, তার মানে এটা আগেই বাদ। মনে দেখো এটা মেডিকেলে আসছে 19-20 সেশনে। হ্যাঁ ধরো V1 V2 V3 উইন ওন, ঠিক আছে। ইফ আই ওন দ্য লটারি, তার মানে এটা V2 আছে, তুমি আগেই বাদ দাও ভাই, V2 দিয়ে তোমার এখনো পড়াইনি। V2-র পরে ধরো একটা ইভেন্ট পাস্টে ঘটলে আর একটা ফিউচারে তো ঘটবে না, এটা আগেই বাদ, কনটেক্সট অনুসারে এটা আগেই বাদ। আচ্ছা ইফ আই ওন দ্য লটারি বা এইটাও বাদ, ইফ আই ওন দ্য লটারি বাদ। তুমি বুঝতেছো যে পাস্ট টেন্সে আমি কন্ডিশনালস পড়াইনি, তাহলে এগুলা বাদ। তাহলে ইফ আই ওয়ান দ্য লটারি আই শ্যাল বাই এ বিগ হাউস। এখানে কি হইলো তোমার, এখানে হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। কারণ কি এটা তোমার কি হচ্ছে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার গেল। আরেকটা জিনিস তোমরা একটু জেনে রাখো, ভার্বের কনজুগেশন, এই যে বাই, হ্যাঁ এই যে বাই দিয়ে জেনে রাখো V1 V2 V3। ধরো বাই যেটার অর্থ হচ্ছে কেনা, ঠিক আছে, এটার পাস্ট ফর্মটা হচ্ছে বট, BOUGHT। এটার পাস্ট পার্টিসিপলটাও হচ্ছে বট। কিন্তু যেটা হচ্ছে আমার ব্রিং মানে হচ্ছে কোনো কিছু আনা। এখানে আর আছে না, তাহলে পাস্ট ফর্মেও আর আসবে, BROUGHT, ব্রট। পাস্ট পার্টিসিপলটাও হচ্ছে ব্রট, ঠিক আছে, এটা একটু আমরা খেয়াল রাখবো। আচ্ছা দেখো আই শ্যাল ফরগেট হিম, আই শ্যাল ফরগিভ হিম, ফরগেট না ফরগিভ। তাহলে এইটা আমার কি আছে, ইফ প্লাস ফিউচার, ইফ হি ড্যাশ টু মি ফর হিজ মিসকন্ডাক্ট। তার মানে কি এখানে আমার একটা প্রেজেন্ট বসবে, এখানে আমার অবশ্যই একটা প্রেজেন্ট বসবে, কারণ এইটা যে কথা ইফ প্লাস, আমি তোমাদের বলছি না পজিশন উল্টা পাল্টা হইতে পারে, প্রেজেন্ট প্লাস ফিউচার, এইটাও হচ্ছে এক কথা। আমি সে ক্ষমা চাই দেখতে পারে, আমি মাফ করতেও পারি নাও করতে পারি। তাহলে এইটা আমার কি বলতো, এটা আমার ফার্স্ট কন্ডিশনালস, এটা আমার ফার্স্ট কন্ডিশনালস। তাইলে আই শ্যাল ফরগিভ হিম ইফ হি অ্যাপোলোজাইজ টু মি ফর হিজ মিসকন্ডাক্ট। তাহলে কি এইটাই তো আছে, পার্ডনস তো হবে না। পার্ডনস মানে কি, মাফ চাওয়া। কমিটস তো মিলেই না, পানিশেস তো মিলবেই না, এগুলো একটাও কনটেক্সচুয়াল মিনিং অনুসারে মিলে না, তাহলে যেটা মিলে শুধুমাত্র আমরা সেটাই দিব, শুধুমাত্র আমাদের যেটা মিলে সেটাই আমরা শুধুমাত্র দিব, ঠিক আছে? বুঝছি তো, ক্লিয়ার? ফার্স্ট কন্ডিশনালস ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা দাদা বুঝছি। আচ্ছা সেকেন্ড কন্ডিশনালস হচ্ছে, ধরো একটা কাজ হইলে, ধরো তোমার কোন একটা কাজ হইলে আরেকটা কাজ হইতে পারতো, মানে একটা কাজের উপর আরেকটা কাজ ডিপেন্ডেন্ট। ধরো একটা কাজ হইলে আরেকটা কাজ হতে পারতো, কিন্তু আগেরটাই হয় নাই, তাহলে তো পরেরটার কোনো খবরই নেই। এই ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনালস ইউজ করি। তো এটা স্ট্রাকচারটা কি খুব সহজ, ইফ প্লাস পাস্ট এখানে কোন পাস্ট ইনডিফিনিট, পাস্ট এখানে কোন পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট
পাস্ট, ওই যে ধরো একটা কাজ হইলে আরেকটা কাজ হতে পারতো, তার মানে কি আমার সম্ভাবনা বোঝাচ্ছে, আমার সম্ভাবনা বোঝাচ্ছে। এখন মডেল অক্সিলারির ব্যবহার অনুসারে আমরা যদি সম্ভাবনা বোঝাই তাহলে উড কুড মাইট এগুলা হয়, উড কুড মাইট হয় প্লাস এর সাথে উড কুড মাইটের পরে V1 হয়। ধরো আমি তোমাকে স্ট্রাকচারটা ভেঙে ভেঙে বোঝাই সেকেন্ড কন্ডিশনাল। তোমরা অনেকে মুখস্থ করতে চাও, বাট এখানে না মুখস্থ করার কিছু নেই। তোমার এখানে দুইটা ইভেন্ট থাকবে, দুইটা ইভেন্ট থাকবে, হ্যাঁ, যে একটা ইভেন্ট হইলে ধরো এইটা, ধরো এখানে ইফটা আমি, আচ্ছা ইফটা শুরুতেই দিই, শুরুতে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইফ ড্যাশ ড্যাশ, এইটা হচ্ছে আমার ইভেন্ট নাম্বার 1, ইভেন্ট নাম্বার 1, আর এইটা কি বলতো আমার ইভেন্ট নাম্বার 2। তাহলে একটা ইভেন্ট হইলে, এই যে এই ইভেন্টটা হইলে, খেয়াল করো, এই যে এই ইভেন্টটা হইলে এই ইভেন্টটা হবে, কিন্তু ভাই এই ইভেন্টটা হয়ই নাই, এইটা হয়ই নাই। তাইলে কি এটার আমরা কি বলতে পারি বলতো? আনরিয়েল না? এটার আমরা কি বলতে পারি বলতো? আনরিয়েল না? তাহলে এটা কি আনরিয়েল? এখন আনরিয়েল জিনিস প্রকাশ করার জন্য আমরা ইংলিশে কি ব্যবহার করি বলতো? সাধারণত পাস্ট টেন্স ব্যবহার করি। এখন কোন পাস্ট ব্যবহার করব? V2 ইউজ করব। আচ্ছা V2 ইউজ করব, তাহলে ইফ প্লাস V2, ধরো এখানে V2টা না লিখি, V2 আচ্ছা V2 লিখবো, এখানে V2 লিখলেই তোমরা ভালো বুঝবা। এখানে V2, আচ্ছা এখন আমি তোমার কি বলছি, এই ইভেন্টটা হইলে এই ইভেন্টটা হইতে পারতো, তার মানে এইটা আমার আসলে কি বোঝায়? এইটা আমার একটা সম্ভাবনা বোঝায়। আচ্ছা সম্ভাবনা যদি বোঝায়, তাহলে সম্ভাবনা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? পাস্ট টেন্সে উড কুড 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 অথবা মাইট। এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুসারে কি জানি, উড কুড মাইট যদি থাকে এটাকে আমার মডেল অক্সিলারি ভার্ব, তারপরে কি হবে? V1 হবে, তারপর কি হবে? V1 হবে। তাহলে কি এখানে লেখো উড কুড মাইট প্লাস V1, বুঝছো? সেকেন্ড কন্ডিশনাল এটা একটা র স্ট্রাকচার, কিভাবে আসছে স্ট্রাকচার প্রমাণ করে দিলাম। কিন্তু এখন আরেকটা জিনিস মনে রাখবা, এই ভার্বের কনজুগেশন খুব বেশি ইম্পর্টেন্ট। V1 V2 V3 আমরা হ্যাভ যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার করি, পাস্ট ফর্ম কি হবে? হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হ্যাড। আমি বলবো ভাই এই দুইটাই তো সেম, তাহলে ইউজটা কখন হবে? ইউজটা ডিপেন্ড করতেছে। ধরো আমি তোমাকে আবারও বলতেছি, V2 মানে কি? শুধু হ্যাড, শুধু হ্যাড। কিন্তু আমি যদি বলি এটা হচ্ছে মেইন ভার্ব, যখন এটা মেইন ভার্ব, কিন্তু আমি যদি বলি হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, তাহলে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু আমি যদি আবার বলি হ্যাড প্লাস V3, তাহলে এটা কি বলতো? পাস্ট পারফেক্ট। তাহলে আমার এটা মানে কনটেক্সটের উপর ডিপেন্ড করতেছে। বাট এইখানে হ্যাডটা কি? হ্যাডটা আমার V2 হিসেবেও ব্যবহার করা যায়, এইটুকু জানো তুমি। তাহলে দেখো ইফ আই হ্যাড এ লাইট, এখানে কি হ্যাভটা মেইন ভার্ব, হ্যাভটা এখানে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্বের পাস্ট ফর্ম আছে, তার মানে কি এটা V2। এখানে কিন্তু হ্যাড প্লাস V3 নাই, কথাটা বুঝছো? এখানে কিন্তু হ্যাড প্লাস V3 নাই, যেহেতু শুধু এখানে হ্যাড আছে, তাহলে এটা আমার পাস্ট ইনডিফিনিট, এটা আমার পাস্ট ইনডিফিনিট। বাট হ্যাড প্লাস V3 থাকলে ঘটনা চেঞ্জ হয়ে যেত, এবং এই জায়গায় কন্ডিশনালে ভুল করো। ইফ আই হ্যাড এ লাইট আই উড কুড মাইট সি হিম, শেষ। ইফ আই হ্যাড এনাফ মানি, এখানে কিন্তু আমার হ্যাড প্লাস V3 নাই, শুধু হ্যাড আছে। এই হ্যাডটা কি? আমার মেইন ভার্ব। এই হ্যাডটা আমার কোথা থেকে আসছে? হ্যাভ থেকে আসছে, হ্যাভ থেকে হ্যাড আসছে, এটা মেইন ভার্ব। তাহলে ইফ আই হ্যাড এনাফ মানি আই উড হেল্প দ্য পোর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সো এইটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালস এর কি স্ট্রাকচার? র স্ট্রাকচার, র স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের র স্ট্রাকচার। এই জিনিসটা যদি তুমি বুঝো না, তাহলে তোমার আসলে আর কোনো জায়গায় আটকানোর জায়গা নেই। এখন আসো আমরা থার্ড কন্ডিশনালসে যাব। সেকেন্ড কন্ডিশনালস ক্লিয়ার? সেকেন্ড কন্ডিশনালস ক্লিয়ার? যে সেকেন্ড কন্ডিশনালস কি, এইটা কিন্তু আমি, আর সত্যি কথা আমি কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে বলবোই না, আমি কমপ্লিটিং সেন্টেন্সে জাস্ট প্র্যাকটিস করাবো। সো এই ক্লাসগুলো ভালোভাবে করবা। একটা ক্লাস যে সিরিয়ালে নিব তোমার সেই সিরিয়ালেই করতে হবে, ঠিক আছে? কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসে তোমার কি কি থাকে? কোরিলেশন থাকে। তাইলে আসো আমরা এখন এইটা দেখি। মানে সেকেন্ড কন্ডিশনটা এরকম ছিল, একটা কাজ হইলে আরেকটা কাজ হবে বা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কোনোটাই হয়নি। এই জায়গায় হচ্ছে আরো আনরিয়েল, মানে এখানে কোনো কথাই নেই, এখানে আমার কোনো কথাই নেই। আচ্ছা আরো আনরিয়েল দেখে আমরা থার্ড কন্ডিশনালের একদম স্কেলিটন স্ট্রাকচারটা দেখবো, যে আসলে থার্ড কন্ডিশনালটা আসছে কিভাবে। থার্ড কন্ডিশনালটা আমাদের আসছে কিভাবে? থার্ড কন্ডিশনাল, আচ্ছা যেহেতু আমাদের এখানে কন্ডিশনাল, আমরা অবশ্যই আগে ইফ ব্যবহার করব।
আচ্ছা, এই এই একটা ইভেন্ট, এই একটা ইভেন্ট, কথাটা বুঝো। এখানে কি আমাদের দুইটা ইভেন্ট আছে। ধরো ইফ আই হ্যাড বিন দেয়ার আই উড কুড মাইট হ্যাভ সিন ইউ, দুইটা ইভেন্ট আছে। আচ্ছা, তাহলে আরে এইটা কি বলতো আমাদের ইভেন্ট 1, এইটা কি বলতো আমাদের ইভেন্ট 2, এটা হচ্ছে আমাদের ইভেন্ট 2। তাইলে তুমি আমারে বলো এইখানে আমরা আগে কি ব্যবহার করছি? আগে আমরা ব্যবহার করছি v2, বাট এখানে আরো যেহেতু আনরিয়েল, আমরা এখানে ব্যবহার করবো হ্যাড প্লাস v3। কথা বুঝে, এখানে দুইটা স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট, পোলাবান কিন্তু বুঝে না। হ্যাড প্লাস v3, হ্যাড প্লাস v3। তাহলে এই পাশে যদি আমি পারফেক্ট ব্যবহার করি, এই পাশেও তো আমি পারফেক্ট বা এই জাতীয় কিছু ব্যবহার করব। তো এইটাও কি একটা আমার সম্ভাবনা বোঝাচ্ছে, আমার একটা সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা ধরো উড, কুড অথবা মাইট হ্যাভ ব্যবহার করব। সো উড, কুড, মাইট হ্যাভ যদি ব্যবহার করি, এরপরে অবশ্যই অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বের স্ট্রাকচার অনুসারে v3 হয়, রাইট ফর্ম অফ ভার্বের স্ট্রাকচার অনুসারে v3 হয়। এইটা আগে তুমি বুঝো। এইটার আরেকটা ভার্সন আছে, এটা হচ্ছে ভার্সন 1, এটা হচ্ছে ভার্সন 01। তো আমি ভার্সন 2 তে যাব, বাট তার আগে এটা ভার্সন 1। ধরো ইফ আই হ্যাড বিন দেয়ার। আচ্ছা, বিনের ব্যবহারটা কিরকম? বিনের ব্যবহারটা কিরকম? ধরো এই যে v1, v2, v3, বি যখন আমাদের প্রেজেন্ট ফর্মে, এটাকে আমরা বলি এম, ইজ, আর। বি যখন আমাদের v2, তখন আমরা এটাকে বলি ওয়াজ অথবা ওয়ার। আর v3 তে আমরা বলি বিন, v3 তে আমরা বলি বিন। তাইলে আমাদের এটা কি v3, তাইলে এখানে যে আমাদের আছে হ্যাড বিন, তাহলে এটা আমাদের কি আছে আসলে? এটা আমাদের আছে হ্যাড প্লাস v3। আচ্ছা, তুমি ভাই এইখানে এইটা দেখেই চিনবা, তুমি এইখানে এইটা দেখেই চিনবা। তোমার যদি হ্যাড প্লাস v3 থাকে, এইটা একটা অপশন হইতে পারে। এখন তুমি বুঝবা কেমনে সেকেন্ড কন্ডিশনালস না থার্ড কন্ডিশনালস? একটা থাকবে তোমার হ্যাড প্লাস v3, আরেকটা থাকবে তোমার শুধু v2। এখানে কি আছে খেয়াল করো, এখানে আছে তোমার 2, তার মানে কি এটা সেকেন্ড কন্ডিশনালস, এভাবে মনে রাখবা। তার মানে তোমার পরের অ্যাপ্রোচটা কি হবে? সেকেন্ড কন্ডিশনালস। এটা কিন্তু মানে এটা তোমার কই কাজে লাগবে বেশি জানো? যখন তুমি কমপ্লিটিং সেন্টেন্সে যাবা, বা এখানে 3 আছে হ্যাড প্লাস v3, তার মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনালস। এইটা যেহেতু থার্ড কন্ডিশনালস, তুমি বুঝা গেছো যে কোনটা সেকেন্ড কন্ডিশনাল আর কোনটা থার্ড কন্ডিশনালস, তারপরে তুমি অ্যাপ্রোচটা করবা। তারপরে তুমি যখন এটারে মানে সেকেন্ড কন্ডিশনালসে যাবা, তাহলে কি উড, কুড, মাইট প্লাস v কি 1, আর এখানে যদি যাবা উড, কুড, মাইট হ্যাভ প্লাস v3, তাহলে কি আমি এখানে বুঝছি হ্যাড প্লাস v3 আমার থার্ড কন্ডিশনালস। তাহলে কি উড, কুড, মাইট হ্যাভ seen you, শেষ। ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন দেয়ার, তাহলে কি এখানে হ্যাড প্লাস v3 আছে। হ্যাড বিন লিটল কেয়ারফুল, দ্য অ্যাক্সিডেন্ট উড নট হ্যাভ টেকেন প্লেস, তাহলে কি এরকম নেগেটিভ দিছি, উড নট হ্যাভ টেকেন প্লেস। এইটা হচ্ছে আমাদের কেস 1, এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার আছে ইনভার্সন, যদি তোমাদের পড়াবো পরে, বাট এখন তুমি জেনে রাখো। হ্যাঁ, এখন তুমি জাস্ট আমি অন্যভাবে জিনিসটা ব্যাখ্যা দিই, ব্যাখ্যাটা একটু অন্যরকম, বাট এটা আবার কেউ ভুল ধরো না, এটা ভুল না। ধরো আমি তোমাকে বলি, একটু নর্মাল ভাবে বলি, ধরো আমরা নর্মালি আমরা কি ব্যবহার করি বলতো? আমাদের মেইন মানে স্ট্রাকচারটা কি? আমাদের মেইন যে ইংলিশের স্ট্রাকচারটা, আমাদের ইংলিশের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা হচ্ছে কোন ভাষার বলতো? ইংলিশ ল্যাঙ্গুয়েজের। এইটারে আমাদের গ্রামারিয়ানরা সংক্ষেপে বলে এসভিও, এসভিও। কিন্তু আমরা যদি বাংলার কথা চিন্তা করি, বাংলারটা হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস হচ্ছে অবজেক্ট থাকবে, তারপরে আমাদের ভার্বটা লাস্টে থাকবে। ভার্বের পজিশন কই ভাই? ভার্বের পজিশন এখানে মাঝখানে, আর বাংলা ভাষায় কি? বাংলা ভাষায় লাস্টে। বাংলা ভাষায়, স্প্যানিশে আবার অন্যরকম। সো এই জিনিসটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার বলে, ওইদিকে আমি না যাই। তো এইটা হচ্ছে এসওভি স্ট্রাকচার। আরো সহজ করে বলি, ধরো এখানে বললাম একদম কমন এক্সাম্পল, আই ইট রাইস, তাইলে আমার কি হলো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু এখানে যদি বলি আমি সাবজেক্ট, তারপরে কি ভাত, এটা হচ্ছে অবজেক্ট, খাই কি ভার্ব, সরি ভাত হচ্ছে অবজেক্ট আর খাই কি ভার্ব, আমি ভাত খাই। এখন ইংলিশের স্ট্রাকচারটা কি? ইংলিশের স্ট্রাকচার, নর্মাল স্ট্রাকচার হচ্ছে এসভিও, কিন্তু আমি যদি কোনোভাবে এটারে ভিএসও করি, মানে ভার্বটার আগে নেই, এটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রাকচার। কিছু কারণে আমাদের হচ্ছে
তোমার কি করা লাগে বলো তো, একটু জোর আরোপ করার জন্য আমাদের স্ট্রাকচারটা উল্টানো লাগে। তো এই যে আমি যখন ভার্বটারে সামনে নিব, আমি এটারে বলবো হচ্ছে ইনভার্সন বা ইনভার্টেড স্ট্রাকচার, ইনভার্টেড স্ট্রাকচার। ঠিক আছে, সো এইরকম ইনভার্টেড স্ট্রাকচার যখন হয়, সো এই ইনভার্সনের নিয়ম অনুসারে আমার একটা চেঞ্জ আসে। চেঞ্জটা কিরকম জানো, এখানে যেরকম হ্যাডটা আছে না, ধরো আমি ইফটা ইউজ করতে ইচ্ছা করতেছে না, আমি ইফ বাদ দিয়ে দিব, তাহলে তো এটা তো ভার্ব, তাহলে আমি ভার্বরে আগে নিয়ে আসবো, আমি ভার্বরে আগে নিয়ে আসবো, তাহলে আমি হ্যাড আনলাম, আমি কিন্তু ইফটা নেই নাই, হ্যাড আনছি, আমি এখানে ইফের পরিবর্তে হ্যাড আনছি। জাস্ট একটা কথা মনে রাখবো, এত কিছু না বুঝলে, ইফের পরিবর্তে হ্যাড এনেছি। ধরো এখানে ইকুইভ্যালেন্ট কথা বলি, যে ইফ ইকুইভ্যালেন্ট হ্যাড, কথার কথা ধরে নাও, হাইপোথিসিস। আচ্ছা, তাহলে তুমি একটা কথা চিন্তা করো, এটা তো আসলে ইফ, মনে মনে ধরে রাখো এটা ইফ, আসলে জিনিসটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড। ব্যাপারটা হচ্ছে এরকম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। হ্যাঁ, এখন আমার মন চাইছে ভাই আমি সাবজেক্ট পরে মানে করব, আমি ইফ দিব না, আমি হ্যাডটারে সাবজেক্টের এই জায়গায় নিয়ে আসবো, তাইলেই তো আমার ইনভার্সন হয়ে গেল। তাহলে আমার এখানে পড়ে থাকে কি V3, এখানে পড়ে থাকে V3। তারপরে এখানে V3 মানে কি, V3 মানেই হচ্ছে আমার এটা থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এটা V3 মানেই হচ্ছে আমার থার্ড কন্ডিশনাল। তাহলে বাকি যে অংশটুকু হবে, বাকি যে অংশটুকু হবে, তাহলে আমার কি হবে বলতো, উড, কুড, মাইট হ্যাভ প্লাস V3। হ্যাঁ, থার্ড কন্ডিশনাল। কিন্তু এখানে আবার কথা আছে ভাই, এখানে আবার কথা আছে, এই জিনিসটাই জায়গায় তো নেই। আচ্ছা, এই জিনিসটাই যদি আমার এরকম থাকতো, হ্যাড প্লাস V2, এইখানে হ্যাডটা হচ্ছে ইফের পরিবর্তে, ইফের পরিবর্তে, ইফের পরিবর্তে, তাহলে হ্যাড প্লাস V2 আছে। আমি তো মানে কি বলছি, V2 আছে মানে কি, V2 আছে মানে এটা ভাই সেকেন্ড কন্ডিশনালস, সেকেন্ড কন্ডিশনালস। তাহলে তোমার বাকি অ্যাপ্রোচটা কি হবে, বাকি অ্যাপ্রোচটা হবে মানে অ্যাপ্রোচটা হবে সেকেন্ড কন্ডিশনালস। তাইলে তুমি আমরা বলো এটা কি হবে, উড, কুড, তারপরে হচ্ছে উড, কুড, মাইট প্লাস V1। ধরো আমি তোমারে বলতেছি দুইটা উদাহরণ দেই, হ্যাড আই ওয়েন্ট দেয়ার, আই মিট, আই মিট হার। তারপরে এইটা একটা, আরেকটা উদাহরণ হচ্ছে had I been there, I meet her। বলো কি হবে, এইটুকু বুঝলে তোমার কন্ডিশনালস পড়ানো হচ্ছে সার্থক। ভাই এইটা পর তোমার জার্সি আমি দিব, তোমার জার্সির জন্য আমার বাসায় স্পেস নষ্ট হইতেছে। তুমি মনে হয় ক্লাসে হুট করে আইসে একটা কমেন্ট করে ফেলছো, ভাই জার্সি কবে দিবেন। ভাই আমি ঘুমানোর সময় পাইতেছি না, এখন জার্সিটা এসে আমি কখন লটারিটা করবো, তোমার কোর্স শেষ হয়ে যায় নাই, জার্সি লটারি করে যে 15 জন পাবে আর নোটের 5 জন আমি একসাথে দিয়ে দিব। এখন আমি নোটের 5 জনরেও একসাথে দিয়ে দিতে চাইতেছি, ঠিক আছে, এজন্য একটু দেরি হইতেছে। ঠিক আছে, তুমি জার্সি, তুমি এইদিকে তাকাও, তুমি এটা বলো কি হবে, তুমি সব কথা বাদ দাও, হ্যাড আছে, হ্যাড আছে, হ্যাড আছে, হ্যাড আছে, হ্যাড আছে, হ্যাড আছে, এটা কি কার পরিবর্তে, ইফের পরিবর্তে, ইফের পরিবর্তে। আমি কি চেক করব, একদম আমি কি চেক করব বলো, ইফের পরিবর্তে এখানে হ্যাড বসছে, যদিও এটা ভুল কথা, এটা ভুল কথা, এটা ইনভার্সনের নিয়ম এখন তোমার বোঝার দরকার নাই, হ্যাড হয়েছে, এটা আমি পরে ইনভার্সন যখন পড়াবো ইনভার্সনের মধ্যে পড়াই দিব, যে এটা আমি জাস্ট তোমার বোঝানোর জন্য বুঝলাম, এটা আবার অরিন্দম ঘোষের মতো কেউ ভুল ধরো না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হ্যাড আছে, হেডের পরে আমার কি আছে এখানে V2 আছে, ওয়েন্ট কি আমার V2, কিন্তু বিন কি আমার V3। তাহলে আমি যখন এটা দেখতেছি V2 আছে, V2 আছে, আমি কার মতো আগাবো, আমি আগাবো সেকেন্ড কন্ডিশনালস এর মতো। এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে মানে সবাই ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে, বুঝেই না।
এইখানে আমার কি আছে V3 আছে, তাহলে আমার কি হ্যাড প্লাস V3, তাহলে এটা আমি কার মতো আগাবো থার্ড কন্ডিশনালস এর মতো, আমি এটা আগাবো থার্ড কন্ডিশনালের মতো। এখন থার্ড কন্ডিশনালস এর মতো যদি আগাই আর সেকেন্ড কন্ডিশনালস এর মতো আগাই তাহলে কি হবে, তাহলে হ্যাড আই ওয়েন্ট দেয়ার, এটা কি হবে ধরো আই উড অথবা ধরো আই মাইট দিলাম, আই মাইট মেট হার, মনে রাখবা V1 V2 V3 মিট মেট মেট। হ্যাঁ, তাহলে এখানে তোমার কি থার্ড কন্ডিশনাল যেহেতু, তাহলে এখানে কি মাইট হ্যাভ হবে, মাইট হ্যাভ মেট হার, শেষ। তাহলে তুমি কি বুঝতে পারছো, তুমি কি বুঝতে পারছো যে সেকেন্ড কন্ডিশনালস, সেকেন্ড কন্ডিশনাল ভার্সেস থার্ড কন্ডিশনালস এর মিল মানে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এইটাই আমাদের কেস 2 ছিল। হ্যাঁ, এইটাই আমাদের কেস 2 ছিল। ক্লিয়ার? ক্লিয়ার বলো তো, এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এইটুকু যদি ক্লিয়ার হয় ফিরে আসো। এই যে এগুলা কিন্তু হাতে লেখা, স্লাইড তোমাদের এমনি পড়তে দিচ্ছি, বাট ক্লাস হাতে লেখা ক্লাস সবচেয়ে বেটার, মানে দুইটা সমন্বয় বেটার আর কি। আচ্ছা, এগুলা তো বুঝতেই পারছো ইনভার্সনের কনসেপ্ট। আচ্ছা দেখো, বলো মেডিকেলে আসছে, মেডিকেলে আসছে, এটা তাকায়ও না, কি উত্তর দাও। মেডিকেল 13-14-তে আসছে। হি অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড। ভাই দেখো ইফ আছে, তাহলে হ্যাড প্লাস V3 আছে। আমার এখানে তোমাকে বলছিলাম তো স্ট্রাকচার এই পাশেও থাকতে পারে এই পাশেও থাকতে পারে, তাহলে এইটা কি আছে আমার হ্যাড প্লাস V3 আছে। ভাই হ্যাড প্লাস V3 মানে কি 3 যেহেতু আছে, এটা কি হবে থার্ড কন্ডিশনালস, আমার এটা কি হবে থার্ড কন্ডিশনাল, যেহেতু আমার এটা থার্ড কন্ডিশনালস, তাহলে কি এই পাশে আমার কি হবে বলো তো থার্ড কন্ডিশনাল হ্যাড প্লাস V3 যেহেতু আমার আছে, তুমি খেয়াল করো এদিকে তাকাও, হ্যাড প্লাস V3 যেহেতু আছে আমার, ইফ তো আছেই, ইফটা এখানে আছে, ইফটা শুরুতেও থাকতে পারে সামনেও থাকতে পারে, তাহলে কি আমার এখানে উড কুড মাইট হ্যাভ প্লাস V3, আমার তো এইটা হবে উড কুড মাইট হ্যাভ প্লাস V3, তাই না? তাহলে কি উড হ্যাভ বিন, উড তো হবেই না, কুড বি তো হবেই না, মাস্ট নট তো হবেই না, উড হ্যাভ বিন। বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝছি। কন্ডিশনাল সবসময় গুলায় যেত, এখন আর মাস্ট গুলাবে না। আশা করি এত বেসিক থেকে কন্ডিশনাল পরে পড়াইলে গুলাবে না। এটা নিজে পড়বা, এটা আমি পড়াই দিছি, এটা হচ্ছে নিজে রিডিং দিবা। এইটা জাস্ট তোমাদের স্লাইডটা জাস্ট তোমাদের পড়ার জন্য, বাট ক্লাস না করলে মিস করবা। ঠিক আছে, বলো উত্তরগুলা দেখলে যে আমার মেজাজটা গরম হয়। বারবার বলছি উত্তরগুলা রাখ, এদিকে তাকায় না, আমি যা বলি আমার কথা শুনো। বাট হ্যাভ দে বিন, ভাই V3 আছে, V3 আছে, বিন আর্নেস্ট V3 আছে, তার মানে ভাই এটা থার্ড কন্ডিশনালস। দে কুড হ্যাভ আছে, তার মানে কি থার্ড কন্ডিশনালস, থার্ড কন্ডিশনালস। এন্ড ভাই থার্ড কন্ডিশনালস যদি হয়, আমার তো এখানে ইফ নাই, ইফের পরিবর্তে আমি কি ব্যবহার করি হ্যাড ব্যবহার করি, তাহলে কি হ্যাড, তাহলে কি বাট হ্যাড দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ দে কুড হ্যাভ, ভাই কুড হ্যাভ আছে, তাহলে তুমি থার্ড কন্ডিশনালস জানোই না, তাহলে এটা কি হবে V3 হবে, তাহলে এটা কি হবে লার্নড হবে, লার্নড হবে, লার্নড আর লার্নড দুইটাই হয়, লার্ন কোন মানে দুইটাই হয়, একটা ব্রিটিশ একটা আমেরিকান। হ্যাঁ, এটা হচ্ছে দুইটাই হবে, লার্নড কেউ দিলেও হবে লার্নড দিলেও হবে। আমার একটা পোস্ট আছে, এটা দেখে নিও, লার্নড কোনটা কি লার্নড অথবা লার্ন দুইটাই হবে এখানে। আচ্ছা, হ্যাড আই হ্যাড, দেখো খুব মজা, যশোর বোর্ড 2022, হ্যাড আই হ্যাড। অনেকে তো ভাই হ্যাড আই হ্যাড মানে কি তাই তো বুঝি না, তাই খুব সহজ, এই হ্যাডটা মানে ইফ, এই হ্যাডটা মানে হচ্ছে ইফ আই হ্যাভ, মানে হচ্ছে ইফ আই হ্যাভ। ঠিক আছে, তুমি এত কিছু বাদ দাও, এটা ইফের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। এই হ্যাডটা কি, এই হ্যাডটা হচ্ছে V3, তাহলে কি 3 মানে কি থার্ড কন্ডিশনালস, থার্ড কন্ডিশনালস। তাহলে এটা যদি থার্ড কন্ডিশনাল হয়, তাহলে ইফ আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস, তাহলে কি আই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। এখানে কিন্তু তিনটা অ্যান্সারই হইতে পারে, উড হ্যাভও হইতে পারে, কুড হ্যাভও হইতে পারে, আবার মাইট হ্যাভও হইতে পারে, মাইট হ্যাভও হইতে পারে, মাইট হ্যাভও হইতে পারে। বুঝছি আমরা, বুঝছি? উত্তর না দেখে বলো দিস কুড হ্যাভ
ওয়ার্ক, তাহলে কি কুড হ্যাভ ওয়ার্ক আছে, ইফ আই ড্যাশ বিন মোর কিউরিয়াস, তাহলে কি ইফ আই হ্যাড বিন মোর কিউরিয়াস, কারণ কি এটা থার্ড কন্ডিশনালস, এটা থার্ড কন্ডিশনালস। এই বুঝছো, আর পড়াবো না, আজকে এই পর্যন্তই। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে।